কোঅর্ডিনেটিক সিস্টেমে আমরা এটাকে বলি কি কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাতে করে কি আমরা দুটো স্ট্রেট লাইন নিই, সেই দুটো স্ট্রেট লাইন কেমন হয় না পরস্পরের পারপেন্ডিকুলার, একটা থাকে আনুভূমিক, অন্যটা থাকে পারপেন্ডিকুলার। ওকে, তো এই যে আনুভূমিক অক্ষ এইটাকে আমরা কি বলি এক্স এক্স ড্যাশ বা এক্স অক্ষ, আর এটাকে বলি ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। ঠিক আছে, এদের আরেকটা নামও আছে, এটাকে বলি ভুজ আর এটাকে বলা হয় কোটি। আচ্ছা, এই এইটার সাহায্যে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় মানে কোনো একটা বিন্দুকে স্থাপন করতে পারি এই সিস্টেম অনুযায়ী। ধর সাপোজ আমি বলছি 2,5, তাহলে 2,5 পরে এক্স অক্ষ বরাবর আমি 2 ইউনিট আগিয়ে গেলাম, আর ওয়াই অক্ষ বরাবর 5 ইউনিট আমাকে আগিয়ে যেতে হবে। 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট। তাহলে এইখানে হবে আমাদের 2,5 2,5 এই বিন্দুটার অবস্থান। ঠিক আছে, এইভাবে বিভিন্ন, এইদিকে এক্স অক্ষের মাইনাস হয়, এদিকে ওয়াই অক্ষের মাইনাস হয় কাউন্টিংটা। তো এগুলো আমরা মোটামুটি জানি না নয়। তো এখন এখানে আর কি কি আমরা শিখেছি, যে এগুলো প্রিভিয়াস আমাদের যা নলেজ সেইগুলোকে কিছুটা আমরা একবার দেখে নেবো আর কি। ঠিক আছে, তো সাপোজ এইখানে এইটা ধর 2,5 বিন্দুটা এখানে আছে, আর এটা তো মূল বিন্দু বলি, মূল বিন্দু স্থানাঙ্ক কত হয় 0,0। এই 0,0 আর এই মূল বিন্দু এটাকে আমরা যদি যোগ করি, সাপোজ এই বিন্দুটার নাম হচ্ছে পি। ওকে, আমি একটা পার্টিকুলার উদাহরণ দিয়েই বলছি। তাহলে এই ওপির ডিস্টেন্স কত হবে, তাহলে ওপির লেন্থ অফ ওপির মাথায় এরকম লাইন দিলে বোঝা যাবে যে এটা ওপির লেন্থকে বোঝাচ্ছে। তাহলে এইটা আসবে √ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে 2 2 4 প্লাস 5 5 25, মানে √ওভার অফ 29 এত একক বা এত ইউনিট। এইটি হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ছিল। এইবার ধর দুটো বিন্দু আছে, এখানে 2 5 আছে, তো সাপোজ এই দিকে আমি একটা বিন্দু নিই, এইখানে সাপোজ আমি ধরে নিচ্ছি এই দিকে আগিয়েছিস তুই 1 একক, 2 একক, 3 একক, 4 একক, আর ওপর দিকে গেছিস 1 একক, 2 একক, 3 একক। ওকে, 3 এককই আমি ধরে নিচ্ছি। তাহলে এটা ধর আমাদের -4,3। ওকে, এই যে এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু আমি ধরে নিচ্ছি। তাহলে এই যে পি কিউ এর লেন্থ কি করে পাবো আমরা না, তাহলে লেন্থ অফ পি কিউ কিভাবে বের করা হবে, √ওভার অফ এদের যে এক্স স্থানাঙ্ক তাদের বিয়োগফল। এমন কোনো নেসেসারি নয় যে এই বিন্দুটাকে আগে নিতে হবে, কি এইটাকে মানে এই স্থানাঙ্কটাকে আগে নিতে হবে। কেউ 2 -4ও করতে পারে। ঠিক আছে, তাহলে কি এটা হচ্ছে 2 -4 মানে +4 হয়ে যাবে, তার হোল স্কয়ার, প্লাস এইটা যেহেতু 2টাকে আগে নিয়েছি তাহলে এর ওয়াই স্থানাঙ্কটাকে আগে নিতে হবে। ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 5 -3 তার হোল স্কয়ার। আর কেউ যদি এটাকে আগে নিত, -4 কে আগে নিত, তখন তাকে 2 কে নিতে হতো। ঠিক আছে, -4 -2 তার মানে -8 তার হোল -6 তার হোল স্কয়ার হতো, আর তখন হতো 3 -5 তার হোল স্কয়ার। ওকে, যে একবার 2 কে আগে নিলাম, একবার এখান থেকে ওয়াই স্থানাঙ্কের বেলায় এই বিন্দুটার ওয়াই স্থানাঙ্কটাকে আগে নিলাম, এমনটা করলে হবে না। যদি পি এর দেখ নিয়মটা কি, যে আমরা একটা বিন্দুকে যদি x1 y1 বলি, অন্য বিন্দুটাকে যদি আমরা x2 y2 বলি, ঠিক আছে, তাহলে বেসিক ফর্মুলাটা কি পিকিউ এর, তাহলে পিকিউ এর বেসিক ফর্মুলাটা হচ্ছে √ওভার অফ x1 - x2 তার হোল স্কয়ার। প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে পিকিউ এর ফর্মুলা। অথবা কেউ এইভাবেও বলতে পারে যে রুটের মধ্যে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। কেউ এইভাবেও বলতে পারে, কেউ এইভাবেও বলতে পারে। ওকে, যার যেটা সুবিধা সে সেটি বলবে, কোনো বাধা নিষেধ কিছু নেই, একই ব্যাপার।
তো এবার এটার ক্যালকুলেশন মানে এখানে হচ্ছে 6 তার হোল স্কয়ার মানে হচ্ছে 36, আর এখানে হচ্ছে 5 মাইনাস 3 মানে হচ্ছে 5 মাইনাস 3 করলে 2 পাবো আমরা, 2 এর হোল স্কয়ার করলে পাবো 4, তার মানে রুট ওভার অফ 40, রুট ওভার অফ 40 ইজ ইকুয়াল টু 2 রুট 10 ইউনিট, এত একক। এই হচ্ছে এইভাবে দুটো বিন্দু যদি দেয়া থাকে তাদের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা। আর কি জানলাম, যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর ডিস্টেন্সের ফর্মুলা। ঠিক আছে, কার্তেসীয় তল বলা হয়, এই যে তলটাকে আমরা বলবো কার্তেসীয় তল। ওকে, নেক্সট আমরা কি জানবো, যে যদি একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, তার স্ট্রেট লাইন দেখ সরল রেখাংশ, মেনলি সরল রেখাংশ, সাপোজ আমাদের এখানে এরকম একটা সরল রেখাংশ আছে, যার এই বিন্দুটাকে আমি বলছি পি, এই বিন্দুটাকে বলছি কিউ। ঠিক আছে, পি বিন্দু স্থানাঙ্ক আমরা জানি, পি বিন্দু স্থানাঙ্ক ধর x1 y1, আর কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এবার মাঝখানের কোনো একটা বিন্দুতে সাপোজ এই বিন্দুটার নাম দিচ্ছি আর, ঠিক আছে, আর বিন্দুতে এইটা m:n অনুপাতে বিভক্ত হয়েছে, এটা m:n অনুপাতে বিভক্ত হয়েছে। তার মানেটা কি, এই দিক থেকে এই দিক, মানে অ্যাকচুয়ালি আমি যদি কথায় লিখি তাহলে pr is to rq, এইটা is equal to m:n। যদি এইভাবে, এটাকে বলা হয় অন্তর্বিভক্ত হওয়া, এই বিন্দুটা ভেতরেই আছে, pq এর মধ্যেই আছে, তাই এইটাকে বলা হয় অন্তর্বিভক্ত হওয়া। ঠিক আছে, তো তখন কি রকম হয়, তখন ফর্মুলা আমরা আর বিন্দু স্থানাঙ্ক কিভাবে লিখতে পারি, আর বিন্দুকে আমরা লিখতে পারি যে mx2, মানে এই দিকটার অনুপাতের রাশিটার সাথে গুণ হবে এই দিকের x কোঅর্ডিনেট, mx2, আমি nটা কাছে আছে, nটা কাছেরটা নিচ্ছি না, দেখ mx2 প্লাস nx1 বাই m প্লাস n হলো, কমা এটা m, এবার y স্থানাঙ্কটা কিভাবে পাবো, my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, থিওরির প্রুফগুলো দেখাচ্ছি না, এগুলো তো 9 এ ছিল। এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে আমরা আর বিন্দুর স্থানাঙ্ককে নির্ণয় করতে পারি। নেক্সট হচ্ছে, যদি এটা অন্তর্বিভক্ত হতো না, বহির্বিভক্ত হতো, তাহলে সাপোজ ধর এইটা হচ্ছে আমাদের PQ সরলরেখাটা, পি বিন্দুর স্থানাঙ্ক কত না x1 y1, আর কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের x2 y2। সাপোজ এখানে কিছুটা দূর, এই একই সরলরেখার ওপরে, ঠিক আছে, এই একই সরলরেখার ওপরে এইখানে আর বিন্দুটা আছে, ঠিক আছে, এইটাকে বলবো যে বহির্বিভক্ত হয়েছে। ওকে, তাহলে এখন দেখ একই কন্ডিশন, যে পি বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব, এইটা অনুপাতটা কি, বহির্বিভক্তের রেশিওটা কি হবে না, এইটা pr is to qr বা rq, যাই বলিস না কেন, rq একই দাঁড়াবে, pr is to, তার মানে বহির্বিভক্ত কি অনুপাতে হবে, pr is to rq এই অনুপাতে হবে। ঠিক আছে, এইটা যদি আমাদের জানা থাকে যে এইটা হচ্ছে m is to n, এটা তোর বহির্বিভক্ত হয়েছে, ওকে, আর বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে, তখন আর বিন্দুর স্থানাঙ্কটা হবে এইখানের মতনই সেম, শুধু এই জায়গাটা হয়ে যাবে মাইনাস, তাহলে mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, কমা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এইভাবে আমরা আর বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো। ওকে, তো বেসিক আমি ফর্মুলাগুলো বলছি, কারো আরো যদি এক্সাম্পল আসবে যদিও। হ্যাঁ হ্যাঁ বল না, এই প্রুফগুলো তোদের দেখ ক্লাস 9 এর প্রুফ, এইগুলো
বললে দেখিয়ে না দেওয়ার কিছু নেই, দেখিয়ে দেওয়া যেতেই পারে। তাহলে আমাকে এইখানে আবার আঁকতে হবে আর কি। ওকে, ধর একটা দেখিয়ে দিচ্ছি, এইখানে পি, এখানে কিউ, ঠিক আছে, এইখানে আর বিন্দু। তাহলে এইখান থেকে এখানে লম্ব ড্র কর, এইখান থেকে এখানে লম্ব ড্র কর, এখান থেকে এখানে লম্ব ড্র কর। এটা ধর পি কিউ আর, এটাকে আমি এম নিয়ে নিচ্ছি, এটা ধর এন নিয়ে নিচ্ছি। পি বিন্দু স্থানাঙ্ক আমি বলেছিলাম কত, x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক ধর x2 y2। ওকে, তার মানে কি এই লেন্থটা কত? আচ্ছা, এই লেন্থটা হচ্ছে আমার x1। আচ্ছা, আর এই যে টোটাল এই যে পিএন, তাহলে পিএন এর লেন্থ কি হবে? পিএন এর লেন্থ কি হবে? লেন্থ অফ পিএন, পি থেকে এন পর্যন্ত। দেখ এইখান থেকে এতটা হচ্ছে x2, ঠিক আছে, এইটা হচ্ছে x2 y2, মানে এই যে এইদিকে এতটা x2 এসেছি 0 0 থেকে, তারপরে y2 উঠেছি, তার মানে টোটাল এই লেন্থটা হচ্ছে x2, তার থেকে এইটুকু বাদ দে, তাহলেই দেখ এই লেন্থটা সমান হচ্ছে পিএন এর লেন্থ, এই সরি x2 মাইনাস x1, পিএন এর লেন্থ। আর কিউএন এর লেন্থ কি হবে? লেন্থ অফ কিউএন, লেন্থ অফ কিউএন দাঁড়াবে, দেখ এইখান থেকে এতটা হচ্ছে y2, তার থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত, y1, তাহলে এই ডিসটেন্সটাও হবে y1, তার মানে y1 বাদ যাবে, y2 মাইনাস y1। ওকে, তাহলে আমরা এখন কি বলতে পারি, এই যে পিএম এর লেন্থ কি হবে? ঠিক আছে, তাহলে দেখ এই যে পি, এই ত্রিভুজটা মানে পি আর এম ত্রিভুজটা আর পি এন কিউ যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কিন্তু সিমিলার ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে ওই থ্যালাসের উপপাদ্য তোদের দেখবি ক্লাস 10 এ ছিল, সেই অনুযায়ী তোরা কি বলতে পারবি, যে পিএম বাই পিএন, ঠিক আছে, পিএম বাই পিএন আমরা যদি বলি, তাহলে পিএম বাই পিএন, আচ্ছা এইটা তো দেয়া আছে আমার এম ইস টু এন, এই যে এম আর এই দিকটা এন, ঠিক আছে, এম ইস টু এন দেওয়া আছে, মানে আমি বলতে চাইছি যে পিআর ইস টু আর কিউ, আর কিউ সমান কি দেয়া আছে, এম ইস টু এন। ওকে, তাহলে ধর আমি ওইভাবে প্রমাণটা করছি, তাহলে পিআর বাই আর কিউ, আর কিউ ইজ ইকুয়াল টু, তাহলে পিআর এর সাথে কি পাবি না, পিআর এর সাথে সমান পাবি এইখানে পিএমটাকে, পিএম বাই কি হবে, এমএন হবে, এমএন হবে। ওকে, তো তাহলে দেখ, তাহলে এইখানে কার কার, এইটা মানে হচ্ছে এম বাই এন ইজ ইকুয়াল টু পিএম, পিএম বাই এমএন। তো পিএম বাই এমএন থাক, এখানে আমার পিএম বাই এমএন থাক, পরে আমি কাজ করছি এটাকে, পিএম বাই এমএন, এমএন বোথ সাইডে 1 যদি যোগ করি তাহলে কি পাবো, উপরে এম প্লাস এন বাই এন, ঠিক আছে, তাহলে এইখানে কি পাবি, পিএম প্লাস এমএন বাই এমএন, এমএন, তাহলে এম প্লাস এন বাই এন, তাহলে পিএম প্লাস এমএন, পিএম প্লাস এমএন মানে হচ্ছে গোটা পিএনটাকে বোঝাচ্ছে, তাহলে পিএন বাই এমএন, পিএন
বাই mn। ওকে, mn। তাহলে দেখ m প্লাস n বাই n, তাহলে pn মানে কি পাবি? pn মানে হচ্ছে x2 মাইনাস x1 বাই mn। mn তাহলে শুধু mn সমান আমরা কি বলতে পারি? শুধু mn সমান হচ্ছে n ইন্টু x2 মাইনাস x1 বাই m প্লাস n। m প্লাস n, তাহলে mn এর লেন্থ আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমার দরকার হচ্ছে এই লেন্থটা মানে ও এইখান থেকে যে এই লেন্থটা কতটা সেইটা আমার দরকার। সেই লেন্থটাই হবে আর বিন্দুর x স্থানাঙ্কটা। আর বিন্দু পর্যন্ত যেতে গেলে এতটা আসতে হবে x অক্ষ বরাবর, তারপরে উপর দিকে উঠতে হবে। তাহলে দেখ আমি আচ্ছা এইখানটা কিছু একটা নাম দিয়ে দিই, বেটার হবে। ও mn তো দিয়েই ফেলেছি, এইখানে ধর এটা ই বিন্দু দিচ্ছি, এটাকে এফ দিচ্ছি। তাহলে ওই সমান কি হবে এখানে? লেন্থ অফ ওই ইজ ইকুয়াল টু ওএফ মাইনাস ইএফ। ওএফ মাইনাস ইএফ মানেই হচ্ছে mnই বলে দিচ্ছি। তাহলে ওএফ এর লেন্থ হচ্ছে এইখান থেকে এতটা লেন্থ হচ্ছে x2 মাইনাস, সরি এটা বড় হাতের mn, এই বড় হাতের mn নয়, এটা কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা শুধু mn বার করছি, pn মানে হয়েছে আমার এইটা শুধু mn n, হ্যাঁ এটা m প্লাস n হবে, আমি ওই রকম লিখে ফেলেছি m প্লাস n। ওকে ওকে, তো x2 মাইনাস n ইন্টু আমার হচ্ছে দেখ x2 মাইনাস x1 বাই m প্লাস n তাহলে এটা যদি বিয়োগ করে নিই তাহলে দেখ mx2 প্লাস nx2, তাহলে nx2 বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে mx2 মাইনাস n ইন্টু x, এই মাইনাসে মাইনাসে প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n। ঠিক আছে, তো ওই লেন্থটাই হচ্ছে এই আর বিন্দুটার x স্থানাঙ্ক। এইভাবে আমরা আর বিন্দুর x স্থানাঙ্কটাকে বলতে পারি যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n। ঠিক একই নিয়মে হবে আমাদের y স্থানাঙ্কটাও বেরিয়ে আসবে, ঠিক একই মানে ভাবে ক্যালকুলেশন করতে হবে। কি বললাম বুঝতে পারলি? এইটা হচ্ছে পদ্ধতি। তো এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি আর কি, যে কিভাবে অন্তর্বিভক্ত হচ্ছে কিভাবে বহির্বিভক্ত হচ্ছে। দরকার নেই সত্যিকার কথা বলতে, এখানে খুব একটা ইম্পর্টেন্সই কিছু নেই যে প্রুফটা। এই গেল বিষয়। এইবার যেটা আমাদের কাজে লাগবে যে ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, হ্যাঁ আর কি একটা ধর ত্রিভুজ এখানে আছে, যে কোনো কোয়াড্রেন্টেই থাক না কেন, আমি এইখানের বাইরে এঁকে নিচ্ছি। জাস্ট ধর এটা একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এবিসি, ঠিক আছে, এই রুলসটাও দেখবি ছিল, এটা হচ্ছে এ, এইটা বি, এটা সি। এর স্থানাঙ্ক ধর x1 y1, এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আর এর সি বিন্দু স্থানাঙ্ক x3 y3। এটা যদি আমাদের হয় তাহলে আমরা আমাদের মানে সোজা কথায় যে তিনটে যে ভার্টেক্স বা শীর্ষবিন্দু তার স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। মানে ত্রিভুজ ধর এ বি সি এর ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ইন্টু, ওকে, হাফ ইন্টু মড সাইন নেবো। মড সাইন নেবো মানে কেন না, ত্রিভুজের ক্ষেত্রফল তো আর নেগেটিভ কোয়ান্টিটি আসবে না, ওটা একটা পজিটিভ কোয়ান্টিটি, ক্যালকুলেশন যাই আসুক না কেন। ধর কেউ এইভাবেও লিখে নিতে পারে, আমি টেকনিকটা বলে নিচ্ছি। ধর x1, ওকে, ঠিক আছে, তাহলে এইখানে x1 মানে এরপরে ব্র্যাকেটের মধ্যে y এর কোয়ান্টিটি গুলো থাকবে, মানে এইখানে y2 মাইনাস y3, ভালো করে বোঝ। এইখানে যদি x1 দিয়ে শুরু করিস, এখানে y2 মাইনাস y3 প্লাস এইখানে ধর লিখছিস x2, তাহলে x2 এর পরে কি আসবে y3, 2 এর পরে 3 আসবে, y3 মাইনাস 3 এর পরে আবার দেখ মানে কি
এইখানে তো 1 2 3 এই তিনটেই কোয়ান্টিটি আছে, x1 x2 x3, মানে কি আমি বলছি কি, ধর সাপোজ এইখানে y1 আছে, এইটা ধর y2, অ্যান্টি ক্লক ওয়াইজই বলছি, আর এইটা ধর y3। তাহলে কি হচ্ছে y1, যেমন ধর এইখানে কি করেছি y2 মাইনাস y3, তারপরে কি হবে y3 মাইনাস y1, তারপরে আবার y1 মাইনাস y2, এইভাবে রোটেশনে হবে আর কি এই বিয়োগফলগুলো। প্লাস এইখানে আসবে x3 ইন্টু, তার মানে 3 এর পরে কত আসবে 1 আসবে, 3 এর পরে কত আসবে 1 আসবে, তার মানে আসবে y1 মাইনাস y2, ঠিক আছে, y1 মাইনাস y2। এবার মড সাইনটা শেষ করে দে, তাহলেই হবে। ওকে, এত তার মানে কি হবে বর্গ একক, বর্গ একক। এইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আর আদারওয়াইজ কেউ এইভাবেও করতে পারে, হাফ ইন্টু, এইখানে ধর y1 কে রাখলো, নো প্রবলেম, তখন এইখানে রাখতে হবে x2 মাইনাস x3। ওকে, লজিকটা এইখানে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে অর্ডারটাকে সাজাবো সূত্রটার সময়। আর তারপরে কি এখানে y1 নিয়েছিস, এরপরে নে y2, তার মানে এখানে আসবে y3, এই সরি x3 মাইনাস x1, আর তারপরে এখানে y3 যদি নিস, এখানে লিখতে হবে x1 মাইনাস x2। এই দুটো ওয়েতেই হতে পারে। আর একটা ডিটারমিন্যান্ট ফর্মে আছে, তো তোদের তো এখন ডিটারমিন্যান্ট হয়নি, ফলে আর ওই ফর্মটাতে আমি যাচ্ছি না, হ্যাঁ, যে এত বর্গ একক এত বর্গ একক। তো ডিটারমিন্যান্ট ফর্মটা আমি ওই জন্য আর বলছি না। ওকে, ঠিক আছে, এই দুটো ফর্মে যে কোনো একটা মনে রাখবি, তাহলেই হবে, অসুবিধা কিছু নেই। মডের মধ্যে দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে এইখানের ক্যালকুলেশনটা সাপোজ ধর করে দেখলি নেগেটিভ বেরিয়ে আসছে, কিন্তু যখন সেটা মডের বাইরে আসবে, ধর 36 মাইনাস 36 এসেছে, সেটা মড সাইনের বাইরে কত আসবে প্লাস 36 হয়, ফলে ক্ষেত্রফলটা আমার যে পজিটিভ হয় সেইটাতে অসুবিধা কিছু হবে না। এই হচ্ছে একটা ব্যাপার। আর ত্রিভুজের ক্ষেত্রে ধর আমরা কি জানি, ত্রিভুজের যে মধ্যমা, তিনটে মধ্যমা, ওকে, ত্রিভুজের যে তিনটে মধ্যমা, তারা যেই বিন্দুটায় ছেদ করে তাকে আমরা কি বলি ভরকেন্দ্র বা জি। তাহলে ওই ভরকেন্দ্রের স্থানাঙ্ক যেটা হবে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক মানে জি বিন্দু স্থানাঙ্ক, জি ইজ ইকুয়াল টু, তাহলে কি পাবি না x1, x স্থানাঙ্কটা এইভাবে হবে x2 প্লাস x3, ওকে, বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এইভাবে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারি। এবার আমি বলে দিতে পারি পদ্ধতিটা, তোরা নিজেরাও বাড়িতে করে দেখতে পারিস যদি প্রুফের মনে হয় প্রয়োজন আছে। যেমন এইটার ক্ষেত্রে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কি ধর এইটা কি হয়, ধর আমি বলে দিচ্ছি এর মধ্যমা এডি, একটা মধ্যমা এটাকে বিই, আর একটাকে আমরা যদি সিএফ বলি, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কিভাবে পাবো, তাহলে দেখ ডিটা অ্যাকচুয়ালি মধ্যবিন্দু, অ্যাকচুয়ালি মধ্যমার কনসেপ্ট তো তাই যে এইটা বিপরীত বাহুর মধ্যবিন্দু, আর এই শীর্ষবিন্দু এ তার বিপরীত বাহু হচ্ছে বিসি, তার মধ্যবিন্দুর যে সংযুক্ত সরলরেখা সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে ডি বিন্দুটা হচ্ছে অ্যাকচুয়ালি বিসির মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কি হবে x2 প্লাস, ঠিক আছে একটু নিচে করে লিখি, ডি বিন্দু স্থানাঙ্ক দাঁড়াবে x2 প্লাস x3 বাই 2 কমা y2 প্লাস y3 বাই 2, এইটি দাঁড়াবে। ওকে, এইবার ধর আমাদের আরেকটা কনসেপ্ট আছে কি, যে মধ্যমাগুলো পরস্পরকে কত রেশিওতে ছেদ করে জানিস? মধ্যমাগুলো পরস্পরকে কি রেশিওতে ছেদ করে জানিস? 2:1। একদম 2:1, মানে এজিটা হবে 2 ভাগ আর জিডিটা হবে 1 ভাগ, এই অনুপাতে। অন্তর্বৃত্ত ক্ষেত্রে ত্রিভুজে না রে, মধ্যমাগুলোর ক্ষেত্রে অন্তর্বৃত্ত, তাহলে সূত্রটা কি, মানে ইস্টুটা কোনটা হবে? অন্তর্বৃত্তের এরকম ইস্টু পাবি না তো, মানে নেই নয় আছে, সেটা অ্যাডভান্স লেভেলে।
তোদের তো কোনো পরিবৃত্ত হলো ওটা। পরিবৃত্ত কেন হবে? পরিবৃত্তের কনসেপ্ট কি? একটা ত্রিভুজের পরিবৃত্ত কখন? মধ্যমাগুলোর ছেদবিন্দু দিয়ে পরিবৃত্ত আঁকা যায় না, অন্তর্বৃত্ত আঁকা যায় না। ঠিক আছে? হ্যাঁ রে, ধর পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে? দেখ, বলে দিচ্ছি কনসেপ্টটা, মনে থাকবে। এইটা ধর আমাদের এই ত্রিভুজটার পরিবৃত্ত, এইটা ধর সেন্টার। তুই যদি, তার মানে কি, এই এক একটা বাহু এর জ্যা, এইখান থেকে তুই যদি লম্বটা নিস এই ধর সেন্টারটা থেকে, তাহলে কি হবে? একে মধ্যবিন্দুতে ছেদ করবে, এই জ্যাটা বা ত্রিভুজের বাহুটার মধ্যবিন্দুতে ছেদ করবে। আবার ধর সাপোজ এই বাহুটার মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলেও লম্ব হবে, বা লম্ব টানলেও মধ্যবিন্দুতে ছেদ করবে, এটাই তো আমরা জানি। তাহলে দেখ, অ্যাকচুয়ালি একটা ত্রিভুজের যদি পরিবৃত্তের সেন্টার আমার দরকার হয়, তাহলে ওই যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক টানতে হবে। তারা যেই বিন্দুটায় ছেদ করবে সেই বিন্দুটার নামই হয়ে যাবে ওই পরিবৃত্তের কি হবে, ওই ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। ঠিক আছে? বা পরিকেন্দ্র, যেটাকে এক কথায় বলে। বোঝা গেল? এইটা, এই দুটোর মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স ব্যাপার, মানে দুটো ডিফারেন্ট, এটার সাথে ওটার কিন্তু মিল কিছু নেই। এবার হ্যাঁ, একমাত্র তোর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটাই মধ্যমা, সেটাই তোর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, সেটাই উচ্চতা। ঠিক আছে? নাইনের দেখবি একটা উপপাদ্য ছিল না, যে সব একই হয়। কিংবা যেটা অন্তঃকেন্দ্র, আর অন্তঃকেন্দ্রগুলোর দেখ, এগুলো তো মেনলি ধর কিভাবে মনে রাখা যেতে পারে, বা আমি সেই জায়গাটা তোদের সাথে একটু ডিসকাস করছি আর কি। ধর কোনটার ছেদ বিন্দু কি হয়, আমি এইভাবে কিছুটা মনে রাখার চেষ্টা করি। মানুষের মেমোরি পাওয়ার তো আর অসীম নয় যে আমি মনেই রেখে যাব, সবকিছু মনেই রেখে যাব আর কোনোদিন ভুলবো না। যাই হোক, এখানটা একটু ছেড়ে গেছে। ঠিক আছে? ধর অন্তর্বৃত্ত আঁকার পরে কনসেপ্ট, এই পরিবৃত্ত, সরি, হ্যাঁ, এটা অন্তর্বৃত্ত আঁকার পরে ছবিটা দেখতে এরকম। তো এইটা যদি অন্তর্বৃত্ত হয়, এর নিশ্চয়ই একটা কেন্দ্র আছে। ঠিক আছে না? আর তখন দেখ, অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, এই যে বাহুগুলো, ঠিক আছে, এই যে বৃত্তটা তার এক একটা স্পর্শকের মতো আচরণ করছে। এবার তুই চিন্তা কর, তুই যদি এই লাইনটাকে যোগ করিস, তার মানে কি, এই কোণটা কি হবে? স্পর্শকের সাথে আমাদের ব্যাসার্ধ কত কোণ করে? 90 ডিগ্রি কোণ করে। ডেফিনেটলি এটাও 90 ডিগ্রি হবে। আবার এইটাকে ধর যোগ করলি, এবার চিন্তা কর কি জিনিসটি দাঁড়ালো। এইটা একটা বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু থেকে এইটাও স্পর্শক, এইটাও স্পর্শক। আমরা কি জানি? বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই লেন্থটা আর এই লেন্থটা সমান। এইটা সাধারণ বাহু, আবার এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এরাও সমান। তার মানে কি, এই ত্রিভুজ দুটো হয়ে গেল সর্বসম। ওকে? তো এইখান থেকে যদি সর্বসম হয়, এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ কি হবে? ডেফিনেটলি ইকুয়াল হবে। তার মানে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এর সেন্টার দিকে পাস করবে। আবার ঠিক একই ভাবেও আমি বলতে পারি যে এই কোণটার যে সমদ্বিখণ্ডক যেটা পাবো, সেটাও কিন্তু আমাদের এটা দিকে। তার মানে অ্যাকচুয়ালি যেটা ত্রিভুজটা দেয়া থাকলে তার দুটো কোণের সমদ্বিখণ্ডক আমাদেরকে ড্র করতে হবে। তারা যেই বিন্দুটায় মিট করবে, ভালো করে বোঝ, আমরা তো সম্পাদ্য করেছি। তো এই বিন্দুটা থেকে কি করতে হবে? এই বাহুর উপরে লম্ব টানতে হবে। সম্পাদ্য এরকমই করতাম না? তাহলে এই বিন্দুটা হয়ে গেল আমাদের অন্তঃকেন্দ্র। এইখান থেকে এখানে লম্ব কি করে ড্র করতাম? না, এইরকম একটা বৃত্তচাপ নিতাম, যে কোনো এইদিকে ছেদ করাতাম, এইখানে ছেদ করাতাম। তারপরে আবার এইখানে ওই কম্পাসের কাঁটাটা বসিয়ে এইদিকে ছেদ করাতাম, এইখানে এইদিকে ছেদ করাতাম, করে এটাকে যোগ করে নিতাম। দিয়ে এই যে মাপটা, এই মাপটা নিয়ে অঙ্কন করলেই হয়ে যেত অন্তর্বৃত্ত। এটাই তো সম্পাদ্য ছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের পরিকেন্দ্রের কনসেপ্ট। ঠিক আছে? বা পরিবৃত্তের কনসেপ্ট। পরিবৃত্ত কিভাবে ড্র করা হয়, বা পরিবৃত্তের সাথে দেখ, এইখানে মধ্যমার সাথে কিন্তু কোনো সম্পর্কই নেই। এটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, আর এইটা হচ্ছে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এদের মধ্যেও রিলেশন আছে, সেগুলো পরে আসলে অ্যাকচুয়ালি তোদের সিলেবাসে নেই, জয়েন্টে যেই মেনেও নেই, যেই অ্যাডভান্সে আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইগুলি। ওকে, আর কি?
এই হচ্ছে বেসিক বেসিক কনসেপ্ট। এইবার আমি অঙ্কে কিছু চলে আসছি, অঙ্ক করানোর সময় আবার এক্সপ্লেনেশন হবে। তো দেখা যাক। আমি আসলে এই জায়গাটা, এই চ্যাপ্টারটা করানো হয় না, আমি তোদেরকে একটু করিয়ে দিচ্ছি যাতে করে তোদের প্রবলেম না হয়। এইটা ভালো করে শিখতে হবে, কিন্তু মানে বেসিকটা না ভালো হলে তো তুই আর পরের জায়গাটা বুঝতে পারবি না। কোঅর্ডিনেট জিওমেট্রি খুব সুন্দর জায়গা। সুন্দর এই সেন্সে বলছি যে প্রথম কথা, একটা বোঝার ব্যাপারটা খুব সুন্দর বোঝা যায় জায়গাটাকে, কেউ যদি একটু কল্পনা প্রবণ হয়। এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। সেকেন্ডলি, পরীক্ষার সময় অন্য পার্টের অঙ্ক তুই নাও পারতে পারিস, কিন্তু এখানে পড়ার পরে তুই ছবি এঁকে অ্যাটলিস্ট চেষ্টা করতে পারবি যে এইটা মনে হচ্ছে এইভাবে, এই তো এরকম হচ্ছে সমীকরণ, যদি তুই জায়গাটা তৈরি করিস নিজেকে। মানে পরীক্ষার সময় কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে নাম্বার মিসিং হওয়ার চান্সটা একটু কম। এই হচ্ছে ব্যাপার। দেখ এখানে কি বলছে, এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ, ভুজ মানে এক্স স্থানাঙ্কটাকে বলছে, বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু, তাহলে ওই বিন্দুটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় আছে। সব সময় মনে রাখবি, আচ্ছা ওয়াই অক্ষের সমীকরণ জানিস তো, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, আর এক্স অক্ষের সমীকরণ কি, ওয়াই ইজ ইকুয়াল টু 0। ওকে, তো তার মানে কি, এই ওয়াই অক্ষের ওপরে সব সময় কি হবে, এক্স 0 হবে, বা ভুজটা হয়ে যাবে 0। তার মানে এর অপশনটা শুধুমাত্র এইটাই। ধর এইখানের এই বিন্দুটা কেমন হতে পারে, এটা ধর 0,7 হতে পারে, কিংবা এইটা ধর সাপোজ 0, হয়তো 3 হলো, কিংবা এইটা হতে পারে কত 0, হয়তো সাপোজ -3 হলো, এটসেট্রা। এইরকম পয়েন্ট হবে, কিন্তু সবসময় এক্স স্থানাঙ্কটা কি হবে, ওয়াই অক্ষের উপরে 0 হবে, মানেই হচ্ছে বিন্দুটার ভুজ হবে 0। ওকে, আচ্ছা, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে এই বিন্দুতে স্থানান্তরিত করা হলে এই সমীকরণের পরিবর্তিত আকার হবে। এটা অরিজিন শিফটিং এর ব্যাপার। অরিজিন শিফটিংটা তোরা এখনো জানিস না, তো দেখ কিভাবে আমি এটা সলিউশন করছি। ওকে, ভালো করে দেখে নে বিষয়টা, এটা তো 0 অ্যান্সার। তাহলে কি বলেছে এখানে, এইটা ছিল আমার এক্স এক্স ড্যাশ, আর এইটা ধর ছিল ওয়াই ওয়াই ড্যাশ। ওকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। বলছে যে এইটা কিসের, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইনের সমীকরণ। ওকে, তাহলে স্ট্রেট লাইনটার সমীকরণ এইরকম, মানে সাপোজ এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমার এইরকম, ধরছি আমি, বিভিন্ন রকম হতে পারে, এক্সাম্পল হিসাবে নিচ্ছি আমি, আর একে দেখাচ্ছি না, কি করে স্ট্রেট লাইন আঁকতে হয় নেক্সট চ্যাপ্টার থেকে শুরু হবে, তখন ভালো করে ডিটেলসে আরো বুঝিয়ে দেবো যে কিভাবে হবে। এখন জাস্ট এটাই ধরে রাখ যে এইটা হচ্ছে ওই স্ট্রেট লাইনটার ছবি। ওকে, তো বলছে ধর এইটা এঁকেছি কিভাবে, এইটাকে মূল বিন্দু ধরে, এটাকে এক্স অক্ষ ধরে, ওয়াই অক্ষ ধরে। তোকে বলছে যে এই মূল বিন্দুটাকে, এইটাকে সরাতে বলছে না, এটা যেমন আছে রইলো, শুধু মূল বিন্দুটাকে, এই যে স্ট্রাকচারটা হলুদ রঙের যে আমার, বা গোল্ডেন কালারের যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়েছে, ওইটাকে তুই আস্তে করে ধরে সরিয়ে দিচ্ছিস কোথায়, 0,-4। তাহলে 0 আমার এই এক্স অক্ষ বরাবর আগাচ্ছি না, এইখানে 0 0, তাহলে 0-4 ধর এইখানে, এইখানে তুই মূল বিন্দুটাকে সরিয়ে দিয়েছিস। ওকে, মূল বিন্দুটাকে সরিয়ে দিয়েছি। তাহলে সরিয়ে দেওয়ার পরে ধর এইটা হয়ে গেছে নতুন এক্স অক্ষ, মানে আমি এটাকে এক্সএন আর এক্সএন নিউ, ঠিক আছে, এক্সএন ড্যাশ বলছি, আর এই ওয়াই অক্ষটাই নতুন ওয়াই অক্ষ হয়েছে, যাই হোক, তো এইখানেও আমি ওই জন্য নামটা দিচ্ছি ধর ওয়াই এন ড্যাশ, আর এটাকে বলছি ওয়াই, মানে নতুন ওয়াই অক্ষ আর নতুন এক্স অক্ষ, এরা কি বলছি বোঝা গেল? তো এইটি হয়েছে, এইখানে হয়ে গেছে। এখন নতুন যে এক্স অক্ষ ওয়াই অক্ষ তার সাপেক্ষে এই পয়েন্টটা 0 0, নতুন এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে, আর পুরাতন সিস্টেমের সাপেক্ষে এই পয়েন্টটা কত, 0,-4। ওকে,
এইখানে যদি মূলবিন্দুটা চলে আসে, মূলবিন্দু যেখানে সেখানেই 0 0 হয়, কিন্তু এই বিন্দুটাকে এই এক্স অক্ষ ওয়াই অক্ষকে সরানোর পরে এরকম হয়েছে। ভালো করে বোঝ বিষয়টা, এটাকে অরিজিন শিফটিং বলে। অরিজিনটাকে আমি শিফট করেছি অন্য জায়গায়, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষের পজিশনও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো তখন এই যে সমীকরণটা, তাহলে এইটাকে যদি মূলবিন্দু হয়, তখন এই সরলরেখাটার যা ইকুয়েশন আর আগে যা ছিল ইকুয়েশন, দুটো ইকুয়েশন কিন্তু এক হবে না। মানে বিষয়টা আমি আরেকটু তোদেরকে গল্পের ছলে বলি। তোরা তো সকলে আমার বাড়ি এখানে এসেছিস, ঠিক আছে? ধর আমি বলছি বয়েজ স্কুলে যেতে হবে, ওকে, ভালো করে বলছি, বয়েজ স্কুলে যেতে হবে। তো বয়েজ স্কুলে যেতে হবে, তুই গৌরহাটির মোড়টি দাঁড়িয়ে আছিস, তোকে একজন জিজ্ঞাসা করলো যে আমি বয়েজ স্কুলে যাব, তুই ডিরেকশন দিলি যে এই দিকে এই সোজা চলে যান, তারপরে ওইখানটায় দেখবেন বাঁদিকে একটা গলি আছে, ঠিক আছে, দেখবেন দুদিকে দুটো ঢালাই রাস্তা চলে গেছে, এদিকে একটা পিচের রাস্তা, ওইদিকে উল্টো দিকে ঢালাই রাস্তা, ওইখানটায় গিয়ে আপনি বাঁদিকে বেঁকে যাবেন, দিয়ে দেখবেন একটা কিছুটা যাওয়ার পরেই ওই বয়েজ স্কুলের গেট পাবেন, একটা জলের ট্যাঙ্কি, ইত্যাদি ইত্যাদি তুই ডিরেকশন দিবি, ঠিক আছে? কিন্তু ধর আমাকেও একজন জিজ্ঞাসা করছে, এইখানে ধর এসেছে যে বয়েজ স্কুল কোন দিকে যাব, আমি তাকে কি বলবো যে এইখান থেকে আগে এইদিকে সোজা চলে যান, পিচের রাস্তাটায় উঠলেন, তারপরে এইদিকে চলে গেলেন গৌরহাটির মোড়, গৌরহাটির মোড় থেকে তারপরে এইদিকে যাবেন, এইদিকে যাবেন, মুখ মুখ মুখ। তাহলে দুজনের একটাই জায়গা যাওয়ার কথা বলছি, তুইও বয়েজ স্কুলের ডিরেকশন দিচ্ছিস, আমিও বয়েজ স্কুল যাওয়ার ডিরেকশন দিচ্ছি, কিন্তু দুজনের যে রুটটা সেম কি হলো? হলো না। কেন হলো না? কেননা স্টার্টিং পয়েন্ট আলাদা হয়ে গেছে, তাই তো? কোঅর্ডিনেট সিস্টেমেও ঠিক এই স্টার্টিং পয়েন্টটা যদি আলাদা হয়ে যায়, তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা মানে কি? একটা পথ। কার পথ? না একটা বিন্দু চলে গেছে, তাই তো? তুই এই পেনের ডগাটাকে একটা বিন্দু ভাব না, সেইখানে কি আছে? কালি হচ্ছে, ওই তুই পেনটাকে সরালেই তো সরলরেখা তৈরি হয়, তাই না? ওইটা তো পেনটার ওই যে পেনের আগাটা মানে একটা বিন্দু যেদিকে সরে যাচ্ছে তার সঞ্চার পথ, সেটাই একটা স্ট্রেট লাইন। তাহলে পথটাকে বলার পদ্ধতিও পাল্টে যাবে যদি আমি এইটাকে এই বিন্দুটাকে যদি আলাদা আলাদা করি, এইটা আর এইটাকে, ঠিক আছে? শুরুটা যদি এইখানে থাকে তাহলে এইটার বলাটা একরকম হবে, আর এইখান থেকে যদি শুরু করি তাহলে একরকম হবে। গল্পটা হচ্ছে মোটামুটি এইরকম। এবার নেক্সট কিভাবে কি করব, দেখ, আমরা এই যে এক্স ওয়াই তলেতে যে কোনো একটা বিন্দুকে ধরে নিতে পারি। ধর সাপোজ এইখানে একটা বিন্দু আছে পি, ভালো করে বোঝা, আমি থিওরিটা বোঝাচ্ছি, অঙ্কটা তো 1 মিনিট, কয়েক সেকেন্ডের, 1 মিনিট বলছি। তাহলে এই যে পি বিন্দুটা, এর স্থানাঙ্ক সাপোজ ধর এক্স কমা ওয়াই, ওকে। আর এটা কিন্তু পুরানো যে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ তার সাপেক্ষে, আবার রিপিট করছে যে পুরানো এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে এই বিন্দুটা স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই, ওকে, ক্লিয়ার? এইবার যে নতুন এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়ে গেছে তার সাপেক্ষে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেছে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। বিন্দুটা কিন্তু নড়েনি চড়েনি, বিন্দু যেখানে ছিল সেখানে আছে। আর এই বিন্দুটা আমি কিভাবে সিলেক্ট করেছি? কোনো নির্দিষ্ট বিন্দু নয়, এইটা এই যে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের মধ্যকার যে কোনো একটা বিন্দু, ঠিক আছে? এক্স ওয়াই প্লেনের মধ্যকার যে কোনো একটা বিন্দুকে প্রকাশ করেছে, আমি কোনো ফিক্সড পয়েন্টকে নিইনি, রিপ্রেজেন্ট হিসাবে, রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা বিন্দুকে নিয়েছি পি বিন্দু হিসাবে, যার স্থানাঙ্ক পুরানো এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই, আর যে নতুন এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়েছে তার সাপেক্ষে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ওকে। তাহলে পি বিন্দু থেকে, কালারটা চেঞ্জ করি বরঞ্চ, ধর এখানে লম্ব টেনেছি, এটাকে আমি বলছি পিএন আর এটাকে পিএমই বলি, লম্ব টেনেছি। এখন দেখ, এখন দেখ, তাহলে
কি হচ্ছে, আগে জেনারেল ফর্মটা বলে দিলে একটু বেটার হতো, বাট এটা করছি তো করেই ফেলি। তাহলে দেখ যে নতুন কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী এই লেন্থটা কত, এইটার সঙ্গে সমান, এই যে ওএম এর সাথেই এইটা সমান, দেখ ওএম এর সাথে এই লেন্থটা সমান, ওএম আর এইখানে এটাকে আমি যদি ও ড্যাশ বলি, ও ড্যাশ বলি, ও ড্যাশ এন দুটো কিন্তু সেম লেন্থ বোঝাচ্ছে, ঠিক আছে, এই দুটোর লেন্থ সেম বোঝাচ্ছে, তার মানে আগেও ছিল এক্স এখনো আছে, মানে এইটা আগেও যা ছিল এক্স ছিল, আর এখন ধরে এটা কত হয়ে গেছে এক্স ড্যাশ, এক্স আর এক্স ড্যাশ কিন্তু আমাদের সেম, তাই না? তো এক্স কি করে পেয়েছিলাম, এইটা এক্স মানে এই দিকে তুই এক্স একক আগেইছিস, ওএম বরাবর এক্স একক, আর ওয়াই এইটা স্থানাঙ্ক ওয়াই মানে কত, এই এম থেকে পি পর্যন্ত যে লেন্থটা আগিয়েছিস সেইটার দৈর্ঘ্য কত ওয়াই ইউনিট, ওয়াই একক, তবে এই বিন্দুটা স্থানাঙ্ক এক্স ওয়াই হয়েছিল। এখন বলছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তার মানে এইখান থেকে মূল বিন্দু থেকে তুই এক্স অক্ষ বরাবর, নতুন এক্স অক্ষ বরাবর আগাচ্ছিস, এক্স ড্যাশ ঘর, নতুন ওয়াই অক্ষ প্যারালালে আগাচ্ছিস ওয়াই ড্যাশ ঘর, ঠিক আছে, তার মানে এক্স এর সাথে দেখ এক্স ড্যাশ সমান, আবার ওয়াই যেটা ছিল ওয়াই মানে কোনটা, এইটা হচ্ছে ওয়াই, এইটা আগের অনুযায়ী ওয়াই, তাই তো, মানে পিএমটা ওয়াই ছিল, পিএম এর লেন্থটাই তো ওয়াই এর সঙ্গে সমান, এই বরাবর ওয়াই ইউনিট আগে গেছি বলেই তো এটা স্থানাঙ্ক ওয়াই হয়েছিল। এখন দেখ এই ডিস্টেন্সটা কত, 4 ইউনিট, -4, বিন্দুটা -4 কিন্তু লেন্থটা কত, লেন্থ দৈর্ঘ্য কখনো তো নেগেটিভ হবে না, দৈর্ঘ্য হচ্ছে এটা 4 ইউনিট, ঠিক, তাহলে এটাও 4 ইউনিট। তাহলে দেখ আমরা বলতেই পারি যে ওয়াই প্লাস এই লেন্থটা হচ্ছে ওয়াই, এই লেন্থটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে 4, তার মানে ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু পিএন, পিএন মানেই হচ্ছে ওয়াই ড্যাশ, নতুন কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী কি এইটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ মানে এইখান থেকে এন থেকে পি এর লেন্থটা, তার মানে ওয়াই প্লাস 4, ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখান থেকে কি বলতে পারিস, ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ মাইনাস 4। এইবার এইখানেতে আমি যদি এগুলো পুট করে দিই, আমার সমীকরণটা কেমন আছে না 4x প্লাস 3y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, ওকে, এইগুলো কেন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লিখেছি, নাহলে এইগুলোকে যদি আমি এক্স ওয়াই লিখতাম তাহলে কি হতো, গুলিয়ে যেত, এই এক্স কোনটা এক্স আর কোনটা এক্স আলাদা তফাৎ করতে পারতিস না। তাহলে এইখানে কি পাচ্ছিস 4x ড্যাশ প্লাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় পুট করছি, এটা 4 কিন্তু লিখতে একটু গন্ডগোল হয়েছে, তাহলে ওয়াই এর জায়গায় পুট করছি ওয়াই ড্যাশ মাইনাস 4 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, ক্যালকুলেশন কর, তাহলে 4x ড্যাশ প্লাস 3y ড্যাশ মাইনাস 12, ওকে, -12 প্লাস 12 0 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে আমি ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে ধর এইখানে এইটা যদি নাই থাকতো তাহলে কি আর আমি এইগুলোকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওই রকম বলতাম, তখন এক্স ওয়াই বলতাম। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, অ্যাকচুয়ালি 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0, এই সঙ্গে সিমিলার, তার মানে এই সি এর অপশনটা হবে ঠিক, বুঝতে পারছিস, যে যদি অরিজিনটা শিফট হয়ে যায়, এখান থেকে অরিজিন শিফটিং এর আরো অঙ্ক আছে, আরো এক দুবার বললে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে, ওকে। এইখানে কি বলছে যে ঘূর্ণন প্রয়োগ না করে আলফা বিটা বিন্দুগামী লম্ব অক্ষ দুটির সাপেক্ষে, আচ্ছা মানে কি আলফা বিটা বিন্দুগামী লম্ব অক্ষ দুটো মানে এই দুটো ছিল লম্ব অক্ষ, এটা এক্স এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এইটি ছিল আমার লম্ব অক্ষ। এখন ধর আলফা বিটা বিন্দুটা সাপোজ এইখানে, এমন কিছু মাথার দিব্যি নেই যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই অবস্থিত হতে হবে, সেকেন্ড থার্ড ফোর্থ যেখানে খুশি অবস্থিত হতে পারে, আমি যে কোনো একটাই তো আমাকে নিয়ে জিনিসটাকে ভাবতে হবে, আমি ফার্স্ট কোয়াড্রেন্টে নিচ্ছি, কেউ ইচ্ছা করলে সেকেন্ড কোয়াড্রেন্টেও নিতে পারে, ওকে, নো প্রবলেম। তাহলে ধর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমার আলফা কমা বিটা, এই যে বিন্দুটা, এবার বলছে এইখানের আলফা বিটা বিন্দুগামী লম্ব অক্ষ, তাহলে এই দিকে আমার যদি মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ড্র করা হয় এই আলফা বিটা বিন্দু দিয়ে,
এক্স অক্ষ ওয়াই অক্ষ, যে নতুন যে এক্স অক্ষ ওয়াই অক্ষ সেটা ধর আলফা বিটা। তার মানে কি হলো, অ্যাকচুয়ালি সেই অরিজিন শিফটিং এর গল্প। অরিজিনটাকে আমি শিফট করছি এইখানে, ঠিক আছে, তুই তুলে নিজে এইখান থেকে এইখানে বসিয়ে দিচ্ছিস অরিজিনটাকে, তাহলে সেটি যেমন দেখতে লাগছে আর কি, সেইটিকে আমাকে তখন বের করতে হবে এই কোনো একটা ইকুয়েশনের, এই যে কোনো একটা ইকুয়েশন সেটা কেমন পরিবর্তিত হয়ে সেটা কিরকম তার চেঞ্জ হবে, এটা একটা বৃত্তের ইকুয়েশন দিয়েছে বা সমীকরণ দিয়েছে, সেটা কেমন চেঞ্জ হবে। যাই হোক, আমাকে অ্যাকচুয়ালি নতুন যে সিস্টেমটা হলো আর আগের যে সিস্টেম ছিল তার মধ্যে আগে রিলেশন এস্টাবলিশ করতে হবে। ওকে, তো কিভাবে রিলেশন এস্টাবলিশ করব? সাপোজ সিস্টেম ওই আগের মতনই, ধরো এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, ভালো করে বলছি এইখানটাতে নিচ্ছি, এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, আমি কালিটাকে চেঞ্জ করি বেটার হবে, এটা পি বিন্দু যার স্থানাঙ্ক আগে ছিল ধর এক্স ওয়াই, জেনারেল লিখছি, আর এখন হয়ে গেছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, যে এইখান থেকে এইখানে লম্বটা, ওকে, লম্বটা বেশ। তো দেখ এই বিন্দুটার স্থানাঙ্ক আগে কি ছিল, এক্স ওয়াই ছিল, পুরানো যে ওল্ড সিস্টেম সেই অনুযায়ী ছিল কি এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই মানে কি, এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে এক্স, তাই তো, এই লেন্থটা হচ্ছে এক্স। এখন যে সিস্টেম মানে এইখানটাকে মূলবিন্দু ধরলে এইটা স্থানাঙ্ক কত, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তার মানে এই লেন্থটা কত, এইখান থেকে এই লেন্থটা কত, এক্স ড্যাশ। ওকে, আচ্ছা এই বিন্দুটা স্থানাঙ্ক পুরানো সিস্টেম অনুযায়ী এইটাকে মূলবিন্দু ধরে আলফা বিটা, তার মানে এইটুকু লেন্থ কত, এইটুকু, সরি এইটুকু লেন্থ কত, এইটুকু লেন্থ হচ্ছে আমাদের আলফা, আর এই লেন্থটাকে বোঝাচ্ছে বিটা, এই লেন্থটা বোঝাচ্ছে বিটা, তবেই তো এই বিন্দুটা স্থানাঙ্ক আলফা বিটা, এইদিকে আলফা ইউনিট গেছে এইদিকে বিটা ইউনিট, তবে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের কত হয়েছিল, আলফা কমা বিটা। তাহলে দেখ এক্স্যাক্টলি কি হচ্ছে, এইটুকু আলফা মানে এইটুকু হবে আলফা, তাহলে আলফা প্লাস এক্স ড্যাশ সেইটা এইখান থেকে এই লেন্থটা বা এক্স এর সাথে সমান হয়ে যাচ্ছে। এক্স মানে হচ্ছে আমার এই গোটা লেন্থটাকে এক্স বোঝাচ্ছে, এই গোটা লেন্থটাকে এক্স বোঝাচ্ছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা। ওকে, ঠিক একইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে দেখ এই পুরানো সিস্টেম অনুযায়ী এইখানে এসেছিস এক্স ইউনিট, এরপরে ওপর দিকে যখন উঠছিস তখন এই লেন্থটা হচ্ছে আমাদের ওয়াই ইউনিট, এইটা হচ্ছে ওয়াই ইউনিট, ঠিক আছে, ওয়াই ইউনিট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই মানে এই গোটা লেন্থটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা নতুন সিস্টেম অনুযায়ী কি, এর স্থানাঙ্ক কত, ওয়াই ড্যাশ, তার মানে এইটুকু লেন্থ হচ্ছে কত, এইটার তো নতুন এক্স অক্ষ, এর থেকে উপর দিকে কতটা উঠেছিস, ওয়াই ড্যাশ ইউনিট। ওকে, আবার এইখানে দেখ এই লেন্থটা বিটা মানে এই লেন্থটাও বিটা, এই লেন্থটা বিটা মানে এইটাও বিটা, এইটাও বিটা, তাহলে এই জায়গাটা হচ্ছে বিটা লেন্থকে বোঝাচ্ছে, এই জায়গাটা হচ্ছে বিটা লেন্থকে বোঝাচ্ছে। তাহলে দেখ অ্যাকচুয়ালি ওয়াই সমান কি পাচ্ছিস, ওয়াই ড্যাশ প্লাস বিটা। ওকে, এইটি হচ্ছে মানে বলতে পারিস বেসিক ফর্মুলা, যে যদি আলফা বিটাতে আমরা শিফট করি বা এইচ কে তে যদি স্থানান্তর করি তাহলে এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ড্যাশ প্লাস কে হয়, এইখানে বলবো আলফা বিটাতে স্থানান্তর করলে এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ড্যাশ প্লাস বিটা, ব্যাস এইটা বুঝে নে, বুঝে নিলেই হবে। কে কে বুঝতে পারছিস না বল। ওকে, এইভাবে হচ্ছে বিষয়টা, যেইখানে স্থানান্তর করব নতুন যে এক্স স্থানাঙ্ক হবে তার সাথে সেটা যোগ হবে, আর নতুন যে ওয়াই স্থানাঙ্ক হবে তার সাথে যে বিন্দুতে স্থানাঙ্ক করবো সেটা যোগ হবে আর কি। এখানে যেমন আলফা বিটাতে করেছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। এবার আমার ইকুয়েশনটা কি আছে, ইকুয়েশনটা দেওয়া আছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এস। তাহলে এইখান থেকে দেখ আমরা কি বলতে পারি, x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ, আর এইখান থেকে পাবি ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস আলফা সমান এক্স ড্যাশ, তাহলে এইখানে যদি বসাস তাহলে এক্স ড্যাশ তার স্কোয়ার প্লাস এইটা মানে কি হবে
ওয়াই ড্যাশ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, এটা নতুন ইকুয়েশন পাবি। দেখ এইখানে আমি এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এইভাবে কেন চিহ্নিত করেছি, কেননা দুটো বিন্দু নইলে মিলিয়ে যাবে, এইখানেও এক্স ওয়াই বলবো আবার নতুন এইখানেও এক্স ওয়াই বলবো, তাহলে তো আর তুই খুঁজেই পাবি না কোন এক্সটা আগের আর কোন এক্সটা এখনের, খুঁজে পাবি না। তাহলে এইসব যদি আমার ঝঞ্ঝট না থাকতো, অরিজিন শিফটিং ফিফটিং এইসব নিয়ে যদি না ভাবতেই হতো, যে নতুন যে এইখানেতেই আমার যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকতো, তখন ইকুয়েশনটা কি দাঁড়াতো, এইগুলোকে এক্স ওয়াই চেঞ্জ করে দে, তাহলেই হতো। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, ও সরি, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে অপশন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ইকুয়েশনটা এরকম চেঞ্জ হয়ে যায়। হুম, হ্যাঁ বল। স্যার এটার কোনো পরিবর্তন হবে না? এটার না, এতে মান পুট করার তো জায়গা নেই, এ একটা ফিক্সড কোয়ান্টিটি, এ সমান ধর সাপোজ 3, তার মানে 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9, সেখানে তো আর কিছু চেঞ্জ আসবে না। ওকে, এই হচ্ছে ব্যাপার। এতে তো তুই আর মান কিছু পুট করতে পারবি, এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ দিয়ে কিভাবে পুট করবি, পুট করা যাবে না। আর এইখানে দেখ, এই দুটো বিন্দু দুটির মধ্যে দূরত্বের বর্গ, এখন দূরত্ব করলে হয় রুট ওভার অফ করে ফর্মুলাটা আসে, কিন্তু যখন আমরা বর্গ করবো তাহলে রুটটা না দিলেই হলো, আবার কি, তার মানে কি হবে, এক্স স্থানাঙ্ক থেকে এক্স স্থানাঙ্কের বিয়োগ, তাহলে ধর এক্স মাইনাস মাইনাস এক্স, তার মানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস এক্স হয়ে যাবে, এক্স প্লাস এক্স তার হোল স্কোয়ার, প্লাস এইখানে দেখ মাইনাস ওয়াই, আমি আগে যেহেতু এই বিন্দুটাকে নিয়েছি তার ওয়াই স্থানাঙ্কটাকে আগে লিখতে হবে, মাইনাস এই ওয়াইটা তার হোল স্কোয়ার, তাহলে এইখানে 2x তার স্কোয়ার করলে হবে x স্কোয়ার। ওকে, এই সরি 4x স্কোয়ার হবে, কেননা এটা 2x তার হোল স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার প্লাস এইখান থেকে কি পাবি, এটা মাইনাস 2y তার হোল স্কোয়ার, তার মানে সেই 4y স্কোয়ারই পাবি, তাহলে 4 হয়ে যাবে কমন, x স্কোয়ার প্লাস y স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার, তার মানে অ্যান্সার সি। ঠিক আছে, প্রচুর শর্ট কোশ্চেন দিয়েছে, শর্ট কোশ্চেন গুলোই আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবে, তার জন্য নয়। এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক, ভেরি সিম্পল। হ্যাঁ, চারেরটা তোদের বই আর দেওয়া নেই এগুলো, অ্যাকচুয়ালি বইয়ে, আচ্ছা ঠিক আছে থাক। দেখ আসল বিষয়টা শোন, এই চ্যাপ্টারটাই সিলেবাসে নেই, এই যে 1 নম্বর চ্যাপ্টারটা কোঅর্ডিনেটের, এই চ্যাপ্টারটাই তোদের সিলেবাসে নেই, ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা যেটা আছে সেটা কেউ করায়ও না। কিন্তু দেখ আমার মনে হয় যে এই জায়গাটা যদি তোদের গ্রিপ তৈরি না হয়, তোরা যদি কোঅর্ডিনেট সিস্টেমটা খুব ভালোভাবে না বুঝিস, তাহলে তোরা ওই স্ট্রেট লাইনেই যাবি কি করে, বা তোরা সার্কেলেই যাবি কি করে। ঠিক আছে, এই বেসিক কনসেপ্টটাতে স্ট্রং হতেই হবে, আদারওয়াইজ তো ওই জায়গায় খুব একটা ভালো কিছু করা মুশকিল হবে। ভাব না তুই, যে তুই ধর মানে কি বলবো, তুই ধর হচ্ছে সাপোজ কি বলবো, মানে লেটার, ইংরেজিতে লেটার গুলোতেই নিয়ে প্রবলেম, স্বাভাবিক ব্যাপার, তুই হচ্ছে কোনো স্পেলিং করতে পারবি না বা লিখতে অসুবিধা হবে, এইটি বিষয়। তো এই বেসিক ব্যাপারটাকে করাচ্ছি, ওতে আর বইয়ের সাথে চেক করতে যাস না, এই চ্যাপ্টারটা গোটা করানো হবে না, এই আজকের দিনটা আমি জাস্ট ইন্ট্রোডাকশন, থিওরিটিক্যাল পার্টটা তোরা যাতে মোটামুটি আরেকবার ব্রেনে রিস্টোর হয়ে যায়, ক্লাস 9-এ করেছিস, ডেফিনেটলি 0-0 হবে। তাহলে কি হবে, ধর এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, ওকে, প্রথম দিকটা দেখ, প্রথম দিকটা কি বাদ পড়ে গেলে, আমার বলার উদ্দেশ্য সুমন অন্য কিছু নয়, যে তুই ধর প্রথমে ইন্ট্রোডাকশনটাই ছিলি না, তাহলে কি তোর একটু জায়গাটা বুঝতে কষ্ট হবে। ওকে, তো এই দুটোর এক্স স্থানাঙ্কই যোগ কর, যোগ করলে কি হবে, এ আর মাইনাস এ তে যোগ করলে কি হবে 0, তাহলে 0/2 মানে 0, আর মাইনাস বি আর প্লাস বি এতে যোগ করলেও 0, 0/2 মানে 0, এইটাই তো নিয়ম, তাই একবার বলে দিচ্ছি, x1 y1 যদি এই বিন্দুটা স্থানাঙ্ক হয়, এই বিন্দুটা যদি x2 y2 হয়, তাহলে এদের মধ্যবিন্দু কি, মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2, এটি মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে। এখন আমাদের যে মূল ফর্মুলাটা ছিল সেটা mx2 প্লাস nx1
মানে x স্থানাঙ্কটার কথাটাই বলছি, y স্থানাঙ্কটা একই সিমিলার হবে m প্লাস n। তাহলে ধর m ইস টু n, এইখানে m ইস টু n কত 1:1, তাহলে m এর জায়গায় 1, n এর জায়গাতেও 1, ঠিক আছে। যদি আমরা বসাই তাহলে কি হবে, ওপরে x2 প্লাস x1 বা x1 প্লাস x2 একই কথা, বাই m প্লাস n মানে কত 1 প্লাস 1 মানে 2, এইভাবে ফর্মুলাটা চলে আসে। ওকে, নেক্সট। কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক 7 আর 9 আর এত এত, তাহলে তার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তাহলে চিন্তা কর, ধর 7,9 মানে আমি ধরে নিচ্ছি বিন্দুটা আমাদের এইখানে আছে, আর -1 -3 বিন্দুটা আমি ধরে নিচ্ছি এইখানে আছে। ওকে, তাহলে ধর এই দুটো হচ্ছে একটা ব্যাস তার প্রান্তবিন্দু, এই দুটো হচ্ছে একটা ব্যাস যার প্রান্তবিন্দু। বৃত্তটা আমাদের এরকম হবে। ওকে, শেপটা মোটামুটি একটা বুঝে নে যে এটা হচ্ছে বৃত্ত তার প্রান্তবিন্দু। তাহলে তার সেন্টার সবসময় কি হয়, ব্যাসের মধ্যবিন্দুতে হয়, তাহলে সেন্টার মধ্যবিন্দুতে হবে। এই রকম জিওমেট্রিক্যাল কনসেপ্ট আমাকে অনেকেই প্রশ্ন করে, এই যে ধর 9 বা 10 যখন পড়ে, যে এত যে জিওমেট্রি হচ্ছে, এই জিওমেট্রি গুলো কি আমাদের 11-12 গিয়ে কিছু কাজে লাগবে? তাহলে ধর এইগুলো বেসিক কনসেপ্ট, যদিও একদম বেসিক কনসেপ্ট, এইগুলো দেখবি কিছু কিছু যে আমরা যারা জ্যামিতিটা ভালো করে করা হয়েছে 9-10-এ, তাদের দেখবি একটু সুবিধা হবে, এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি করতে তার সুবিধা হবে। হ্যাঁ, ডাইরেক্টলি হয়তো এখানে আর উপপাদ্য নেই, উপপাদ্য না থাকলেও কি তোর এই কনসেপ্ট কাজে লাগবে। এটা খুব ছোট্ট একটা কনসেপ্ট, কিন্তু এই ধরনের আমি বলছি আরো কনসেপ্ট কাজে লাগবে, ঠিক আছে। তো এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে তোরাই বল না ক্যালকুলেশন করে। 3 একদমই তাই, এক্স্যাক্টলি তাই। 7 আর -1 যোগ করলে কত হবে, 6 হবে, 6/2 কমা, আর 9 আর -3 যোগ করলে কত হবে, সেই 6ই হবে, 6/2। তাহলে এইটা সমানই তো আমরা বলতে পারি 3,3। ওকে, নেক্সট হচ্ছে এই তিনটে ভরকেন্দ্র বিশিষ্ট, এগুলো -x -y ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের মূল ফর্মুলাটা কি ছিল, যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু বা ভার্টেক্স গুলো x1 y1 x2 y2 আর x3 y3 হয়, তখন আমাদের ফর্মুলাটা কি ছিল বল, এই যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, x1 প্লাস x2 প্লাস x3/3 আর y1 প্লাস y2 প্লাস y3/3। মূল কথাটা হলো যে x স্থানাঙ্কগুলো যোগ করব তাকে 3 দিয়ে ভাগ করব, কমা y স্থানাঙ্কগুলো যোগ করব তাকে 3 দিয়ে ডিভাইড করব, এটি হচ্ছে ফর্মুলা। তাহলে এটা তোরাই করে বল দেখ কি আসছে। স্যার 0 আসছে। 0 আসছে, ঠিকই বলেছিস। যখন এই এক্সটার এই -x এ যোগ বিয়োগ হয়ে দিয়ে ওটাও 0 আসছে, আর এই -y এখানে আছে y, সব মিলে যোগ হলে এটাও 0 হবে, x স্থানাঙ্কটা 0/3 0/3, তার মানে 0 আসবে। 8 নম্বর অঙ্ক কি বলছে, xy সমতলে গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে 1 বেশি হলে বিন্দুটির সঞ্চার পথ কি হবে? ওকে, যদিও এই অঙ্কটা করাটা এইখানে একটু কঠিন মনে হতে পারে, কেননা কোনটা বৃত্তের ইকুয়েশন হয়, কোনটা অধিবৃত্তের ইকুয়েশন হয়, কোনটা সরলরেখা হয়, মানে সরলরেখাটা যদিও আমরা কিছুটা জানি, বাট কোনটা বৃত্ত কোনটা অধিবৃত্ত সেই সম্পর্কে আমাদের কনসেপ্ট এখন নেই, সেই হিসাবে এটা কঠিন। সঞ্চার পথ কথাটা মাঝে মাঝে পাবি, বিষয়টা একটু ভালো করে মাথায় ঢুকি। তুই যে স্ট্রেট লাইন টানছিস, তুই যে বৃত্ত টানছিস, এইটা কি বৃত্ত টানতে পারিস, সরলরেখা টানতে পারিস, অধিবৃত্ত এরকম দেখতে হয়, উপবৃত্ত এরকম দেখতে হয়, তো এরা সবাই একটা বিন্দুর সঞ্চার পথ। এই যে আমি কিভাবে আঁকছি, এই যে আমার স্ক্রিনে কি দেখতে পাচ্ছিস, এটা একটা বিন্দু, বিন্দুটা যেই দিকে যাচ্ছে সেই দিকে লাইন টানা হচ্ছে, কোন দিকে সঞ্চারিত হচ্ছে বিন্দুটা, তার ছবিটাই হচ্ছে তার সঞ্চার পথ। ওকে, তো এই বৃত্তটা তখনই আঁকা হয়েছে, এই যে আমি একটা বিন্দুকে সরিয়েছি বলেই তো বৃত্তটা আঁকা হয়েছে, কিংবা অধিবৃত্তটাও যে আঁকা হয়েছে সেটা একটা বিন্দুটা সঞ্চারিত হয়েছে, তাই তার ছবিটা এরকম হয়েছে। ওকে, এইটাই ব্যাপারটা, আর কিচ্ছু নয়।
এখন বলছে ভুজ, ভুজ মানে কি এক্স স্থানাঙ্ক, তার কোটি, কোটি মানে হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, ইজ ইকুয়াল টু 3y, তার চেয়ে আবার এক বেশি 3y প্লাস 1। এখন সবসময় মাথায় রাখবি যে এই যে এক্স আর ওয়াই এদের যদি একটা ইকুয়েশনের ডিগ্রি 1 থাকে, ওকে, 1 বা তার থেকে ছোট হলেও চলবে, তাহলে এক্স ওয়াই এর যদি ডিগ্রি 1 এর বেশি না হয়ে যায় তাহলে কিন্তু সেইটা একটা স্ট্রেট লাইনকে বোঝাবে। এরকম হতে পারে কি, ধর 3x ইজ ইকুয়াল টু 7, এখানে ধরো y নেই, y এর পাওয়ার কত আছে, অ্যাকচুয়ালি y এর পাওয়ার y টু দি পাওয়ার 0 আছে, ওকে, বা 0 ইন্টু y আছে, কেউ এইভাবেও ভাবতে পারিস, 0 ইন্টু y আছে, কেউ এইভাবে ভাবতে পারে, তার মানে y যাই থাক না কেন তার সহগটা 0 আছে, তো এইটাও একটা স্ট্রেট লাইনকে বোঝাবে। কিন্তু যদি এইখানে একটা স্কোয়ার ফায়ার পড়ে যায়, সাপোজ ধর x স্কোয়ার প্লাস y ইজ ইকুয়াল টু 9, এইটা কিন্তু আর স্ট্রেট লাইন হবে না, কেননা x এর পাওয়ারটা 1 এর বেশি হয়ে গেছে। তাহলে এইখানটায় যেটা আমাদের যে বিন্দুটার সঞ্চার পথের যা কন্ডিশন দিয়েছে, বলছে ভুজটা হচ্ছে, ও ভুজের দ্বিগুণ, সরি ভুজের দ্বিগুণ, তার মানে 2 ইন্টু এক্স, সরি, ভুজের দ্বিগুণ 2 ইন্টু এক্স, তার কোটির 3 গুণের চেয়ে 1 বেশি, তার কোটি হচ্ছে y, তার মানে 3y প্লাস 1, তখন বিন্দুটার সঞ্চার পথ কি হবে? ডেফিনেটলি এটা একটা সরলরেখা হবে। নেক্সট হচ্ছে থিটার সব মানে একটি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এ কস থিটা এ সাইন থিটা হলে পি বিন্দুর সঞ্চার পথ হবে। ওকে, তো এখানে এইটা অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন, বা বলতে পারি আরো ভালো কথায় ইকুয়েশনের প্যারামেট্রিক ফর্ম। ঠিক আছে, এই ফর্মটার নাম হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, যেখানে প্যারামিটারটা হচ্ছে থিটা, প্যারামিটারটা থিটা। আরো যখন আমাদের প্রোগ্রেস হবে, যখন সার্কেল হবে, কি যখন তোর সবকিছুই আর কি, অধিবৃত্ত হবে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস ইত্যাদি ইত্যাদি। হাইপারবোলাটা যদি এবারে সিলেবাসে রাখেনি, আমি হয়তো ইন্ট্রোডাক্টরি জায়গাটা বলে দেবো যে এইটা হচ্ছে হাইপারবোলা স্ট্রাকচার বা থিওরিটা এরকম। এখন প্রত্যেকটারই কিন্তু আমরা প্যারামেট্রিক ফর্ম পাই। ঠিক আছে, প্যারামেট্রিক ফর্ম আমরা বের করতে পারি। তো প্যারামেট্রিক ফর্মটা কিছুই নয়, মানে একটা ধর মিডিলম্যান, এই থিটাটা হচ্ছে মিডিলম্যান, একে সরিয়ে দে তাহলেই মূল ইকুয়েশনে চলে আসবে। কি ব্যাপারটা না, x সমান ধর a cos থিটা, ওকে, এটা x স্থানাঙ্ক, আর y ইজ ইকুয়াল টু a sin থিটা। এবার তোকে যদি বলা হয় থিটা এলিমিনেট করো, 10-এ 1000 গুচ্ছের অঙ্ক ছিল টেস্ট পেপারে, তাহলেই এই যে প্যারামেট্রিক ফর্ম থেকে চলে আসবে গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক। যে গতিশীল সে তো ফিক্স নয়, তার স্থানাঙ্ক নির্দিষ্ট করে তো নয়, তার স্থানাঙ্ক নির্দিষ্ট নয়, যে কোনো পয়েন্টকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি পি দিয়ে কি, ওই যে পি বিন্দুটা যেই দিকে গেছে সেটা বৃত্তের মতনও হতে পারে, সেটা উপবৃত্তের মতনও হতে পারে, ওকে, সেটাই প্যারাবোলার মতনও হতে পারে, যেমন খুশি হতে পারে, জানি না কি কেমন হবে, কিন্তু তার স্থানাঙ্ক তাহলে ওই বিন্দুটা যে যাচ্ছে, একটা কেউ যদি চলে তার স্থানাঙ্ক পাবি। এই ধর কেউ ছুটছিস তোদের মধ্যে, আমি বলে দিতে পারবো, কাউকে একজন ডিরেকশন দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো অমুক কোথায় আছে, আমি বলতে পারবো? বলতেই পারবো না, কেননা আমি বলতে পারি যে এই রাস্তাটার দিকে যা, ওই বাস স্ট্যান্ড পর্যন্ত, তুই ধর কেউ এইখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাস পাবি, তুই হেঁটেই ছুটছিস, ছুটে ছুটে যাচ্ছিস, তো আমাকে কেউ এসে জিজ্ঞাসা করলো যে ওকে কোথায় পাবো, আমি নির্দিষ্ট বলবো যে এইখানে যে ওইখানটায় গিয়ে পাবেন? বলতে পারবো না। আমি তো, আমাকে কি বলতে হবে, আপনি ওই রাস্তাটা দিয়ে যান, ওই বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা ছাড়বেন না, এইদিকে চলে যান, তার মাঝখানেই পেয়ে যাবেন। তার মানে ওই রাস্তাটার যে কোনো বিন্দুতে তোকে পেতে পারে। এক্স্যাক্টলি এইখানে এই যে পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দুটা কি, সাপোজ ধর এটা একটা বৃত্ত, তাহলে পি বিন্দুটার অবস্থান এইখানেও হতে পারে, এইখানেও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার মানে এইটা কোনো নির্দিষ্ট পয়েন্ট নয়, এটা কোনো নির্দিষ্ট পয়েন্টকে, প্যারামেট্রিকের ব্যাপারটি বোঝ, এটা কোনো নির্দিষ্ট পয়েন্টকে বোঝাচ্ছে না, ওকে। তো তার মানে কি, এর এক্স স্থানাঙ্কটা যে কোনো মুহূর্তে এ কস থিটা আর
ওয়াই স্থানাঙ্কটাকে আমরা এ সাইন থিটার হিসাবে প্রকাশ করতে পারি। যেখানে থিটাটাকে আমরা বলবো প্যারামিটার। এই থিটাটাকে এলিমিনেট করে দিলেই আমরা নর্মাল মানে কার্তেসীয় ইকুয়েশনে চলে আসবো। তা কিভাবে আসবো? দেখ থিটা কি করে এলিমিনেট করবি? ডেফিনেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কর। তাহলে এ স্কোয়ার কি পাবি? কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার কমন হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি বৃত্তের ইকুয়েশন হয়, ঠিক আছে? এটা বৃত্তের ইকুয়েশন হয়। এবার কেন হয় আমাকে আজকে আর জিজ্ঞাসা করলে আমি বলবো না, বা বোঝানোটা একটু টাফ ব্যাপার। হ্যাঁ, কেননা তোদের বৃত্তের সম্পর্কে যখন কনসেপ্ট হবে তোরা এমনি নর্মালি বুঝে যাবি যে এটা কেন বলেছিল, এমন কিছু কঠিন কিছু না। ওকে, কোন গতিশীল বিন্দু, আবার এখানে গতিশীল বিন্দুর, ঠিক আছে, বিন্দুর 2,0 বিন্দু থেকে দূরত্বের বর্গ সর্বদা 4 একক হলে বিন্দুটির সঞ্চারপথ হবে। তাহলে ওই বিন্দুটা গতিশীল, ধর কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা যখন সঞ্চারপথের অঙ্ক করব, ফার্দার যখন সঞ্চারপথের অঙ্ক করব, ঠিক আছে, তখন কি ধরবো? যে তার স্থানাঙ্কটা এইচ কে ধরে নেব। ভালো করে বোঝ, এইটি হচ্ছে আমরা মানে কি বলবো প্রোটোকল ইউজ করি, যে কোনো বিন্দুর সঞ্চারপথ বের করতে হলে ওই বিন্দুটার স্থানাঙ্ক প্রথমে আমরা অ্যাজিউম করে নিই বা ধরে নিই এইচ কমা কে। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ওই এইচ কমা কে দিয়ে যে যে শর্তগুলো দেওয়া থাকে অঙ্কের মধ্যে, যে সমস্ত কন্ডিশনগুলো বলে দেওয়া থাকে, তার উপরে বেস করে আমি একটা ইকুয়েশন তৈরি করব। ইকুয়েশন ফাইনালাইজ হলো। ওই ইকুয়েশনে যেখানে এইচ আছে এইচটাকে এক্স দিয়ে, আর যেখানে কে এইচটাকে এক্স দিয়ে, আর যেখানে কে আছে কেটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো। সেটাই হয়ে যাবে বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ। আবার বোঝ, আরেকবার বলে দিচ্ছি, যখন সঞ্চারপথের অঙ্ক পাবি, যে সঞ্চারপথ কি হবে বা নির্ণয় করো সঞ্চারপথটা, তখন আমরা ধরে নেব যে ধরি গতিশীল বিন্দুটা, কার সঞ্চারপথ বার করছি? গতিশীল বিন্দুটার, তার স্থানাঙ্কটা আমরা এইচ কমা কে ধরে নেব। ওকে, বা ওই সঞ্চারপথের উপর একটি যে কোনো বিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে এইরকম বলেও ধরা যেতে পারে। ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা। সেকেন্ড স্টেপ কি? অঙ্কেতে যে সমস্ত কন্ডিশন বলে দেওয়া আছে সেইগুলোর উপর বেস করে এইচ কে দিয়ে, মানে এইচ কে দিয়ে নির্মিত একটা ইকুয়েশন আমরা তৈরি করব। ইকুয়েশন হয়ে গেল। ওই ইকুয়েশনে এক্স এইচ কে এক্স দিয়ে কে কে ওয়াই দিয়ে রিপ্লেস করলেই পেয়ে যাবি সঞ্চারপথের সমীকরণ। এই অঙ্কটার ক্ষেত্রে এবার স্টেপগুলো মিলিয়ে নে। আমি আর এখানে তো এটা শর্ট কোশ্চেন লিখছি না, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই সঞ্চারপথের উপর একটি বিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে। কি বলেছে? কোন গতিশীল বিন্দুর, এটাকে কেটে দে, এর জায়গায় লেখ এইচ কমা কে, ঠিক আছে? এইচ কমা কে বিন্দুর 2,0 বিন্দু থেকে দূরত্বের বর্গ সর্বদা 4। তাহলে এইচ কে আর 2,0 বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে আমরা নির্ণয় করব? না রুট ওভার অফ এইচ মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস কে মাইনাস 0 তার হোল স্কয়ার। এইটা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, কিন্তু এখানে দূরত্ব বলেনি, বলছে কি দূরত্বের বর্গ। তাহলে এটা যদি হোল স্কয়ার করিস রুটটা ভ্যানিশ হয়ে যাবে। রুটের হোল স্কয়ার করলে কি হবে? রুটটা থাকবে না। এইটা সমান 4 একক, 4 ইউনিট। হোল স্কয়ার ভাঙ, এইচ স্কয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু 4। বোথ সাইড থেকে 4 আউট হয়ে যাবে। তাহলে কি পাচ্ছিস? বা রাখারও দরকার নেই, আর ভাঙারই দরকার নেই, এইখানেই রেখে দে, আর ভাঙতেই হবে না। এইবার আমি কি বলেছি? এইটা হলো তো, তারপরে লিখতে হয় অতএব বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ হলো, বাংলাতে লাইনটা হচ্ছে এরকম, কি হবে?
এক্স এইচ কে এক্স দিয়ে প্রতিস্থাপন কর, কে কে ওয়াই দিয়ে প্রতিস্থাপন কর, তার মানে ওয়াই মাইনাস জিরো মানে ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই কর, ওকে, ইজ ইকুয়াল টু 4। এইটা একটা বৃত্তের সমীকরণ হয়, এটা বৃত্তের সমীকরণ। আমি আবারও বলছি যে আজকে আর জিজ্ঞাসা করিস না যে এটা কেন বৃত্ত, এটা কেন পরাবৃত্ত, এটা কেন অধিবৃত্ত, যখন হবে তোরা জেনে যাবি, ঠিক আছে। নেক্সট অঙ্কের হচ্ছে এইটাই একটু অসুবিধা বলতে পারি, সব কথা সব সময় বোঝানো মুশকিল হয়। নেক্সট হচ্ছে পি বিন্দু তৃতীয় পাদে অবস্থিত, থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, এক্স স্থানাঙ্ক নেগেটিভ, ওয়াই স্থানাঙ্ক নেগেটিভ। তারপরে কি বলছে, এক্স অক্ষ থেকে আর ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব 6 একক আর 4 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, 6 একক। তাহলে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এইখান থেকে দূরত্ব 6 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক, ওকে। তার মানে এইটা হলো 6 একক, এইটা 4 একক। তার মানে কি এই লেন্থটাও 4 একক, তাহলে নেগেটিভ দিকে 4 একক এক্স অক্ষ বরাবর আগাচ্ছি, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কি হবে, এখানে -4 আসবে। নেগেটিভ ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে আমরা আগাচ্ছি 6 ইউনিট, তার মানে এই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক কত হবে, -6। তার মানে এইটা হয়ে গেল দেখ বিন্দুটার স্থানাঙ্ক। কিচ্ছু নয়, ক্লাস 8 লেভেলেও এই প্রবলেম, এইটা নয়, সরি সরি সরি, এইটা 8 লেভেলেও এই প্রবলেমটা আছে। বেসিক ব্যাপার, এই যে এগুলো ছোটখাটো বিষয়, একদম মাইনর ব্যাপার, বাট আমাদেরকে এই জিনিসগুলো শিখে নিতে হবে, ওকে। কোঅর্ডিনেট প্রথম থেকে ভালো করে করবি, এইটা কিন্তু মানে এর নলেজটা কি ট্রান্সফার হবে বলতে পারিস। তুই ফার্স্ট চ্যাপ্টারটা ভালো হলে তবে সেকেন্ডটা হবে, সেকেন্ডটা ভালো হলে থার্ড, মানে পরপর হয়েই যাবে তো, একটা না, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কিছু চ্যাপ্টার থাকে যেটা বিচ্ছিন্ন, অন্য চ্যাপ্টারের সাথে তার প্রায় লিঙ্ক সেরকম কিছু থাকে না, হঠাৎ করে সেটা করিয়ে দেওয়া যায়, নো প্রবলেম। কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু চেন ওয়াইজ চলবে। আজকের নলেজটা ভেরি ভাইটাল, অবশ্যই অবশ্যই জানতে হবে, যে কোনো চ্যাপ্টারে ইউজ হবে, অল ওভার গোটাটাতে ইউজ হবে, অথচ আজকেরটা পরীক্ষা হবে না কিন্তু, সেই জন্যই করানো যে পরীক্ষা না হোক, গোটাটা শিখতে হবে। নেক্সট ধর 12 অঙ্কটা কি বলছে, অক্ষ দুটোর দিক অপরিবর্তিত রেখে এই বিন্দুতে মূল বিন্দুতে স্থানান্তর করলে এই বিন্দুর স্থান বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হবে। তাহলে দেখ আমি একটা প্রায় জেনারেল ফর্মে নিয়ে এসেছিলাম এইখানেতে, যদি এক্স অক্ষকে ওয়াই অক্ষকে আলফা বিটাতে তুই স্থানান্তর করিস, এক্স অক্ষ ওয়াই অক্ষকে আলফা বিটায় স্থানান্তর করলে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। এইখানেতে আমরা ওই ভার্সনটাকে ইউজ করে দেবো। তাহলে এইখানে আলফা সমান কত হচ্ছে, -5। কোথায় আগে কোথায় স্থানান্তর করেছিলাম, আলফা বিটাতে, এখন কোথায় স্থানান্তর করছি, -5,9, আর বিটা সমান কত পাচ্ছিস, 9, ঠিক আছে। তাহলে কি, তাহলে আমরা কি জানি যে এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা, তাই তো। এইটা ছিল পুরানো স্থানাঙ্ক, এইটা হচ্ছে নতুন স্থানাঙ্ক। এইখানে মানে নতুন স্থানাঙ্ক নয়, ওই বিন্দুটার নতুন অক্ষ অনুসারে স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে কেউ বলতে পারে যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু হোয়াট, এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস আলফা, ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই হোয়াট, ওয়াই মাইনাস বিটা। তাহলে আলফা বিটা এটা পেয়ে গেছি। এই 3, 4 কাকে বোঝাচ্ছে, পুরানো স্থানাঙ্ক মানে এক্স ওয়াই কে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে নতুন যে স্থানাঙ্ক এক্স ড্যাশ কি করে পাবি না, এইটা এক্স মনে হচ্ছে 3 মাইনাস আলফা, আলফা মানে এখানে কত পাবি, -5, মানে মাইনাস মাইনাসে +5 ইজ ইকুয়াল টু 8, আর ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই মাইনাস বিটা, তো ওয়াই হচ্ছে 4 মাইনাস বিটা মানে 4, এই বিটা মানে হচ্ছে এখানে 9, সরি -9 মানে হচ্ছে -5। তাহলে 8, -5 হচ্ছে নতুন আমাদের যে
এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তার সাপেক্ষে এই বিন্দুটার স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে এই রকম। কি বলছি বোঝা গেল? সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি বৃত্তের একটি ব্যাস, ওকে, এ আর সি বিন্দুর স্থানাঙ্ক এত এত হলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে আগে জিওমেট্রিক্যাল ফিগারটা আমরা ড্র করি। এই ধর একটা বৃত্ত, এবি হচ্ছে এর ব্যাস, সি বিন্দু স্থানাঙ্ক, সি হচ্ছে এর কেন্দ্র, ঠিক আছে। এ আর সি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে কত? এ বিন্দু হচ্ছে 6,-7, সি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে 5,-2, বি বিন্দু স্থানাঙ্ক আমার বলতে হবে। ওকে, দুটো ওয়ে আছে, দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি এবি ইজ টু বিসি সমান কেউ 2:1 বলতে পারে। কেন? এইটা যদি এক ভাগ হয় এই দিকটাও এক ভাগ, দুটোই ব্যাসার্ধ, তাহলে বা এইটাকে কেউ যদি এক্স বলে এই দিকটাও এক্স, তাহলে এইখানটা হচ্ছে এক্স আর এই গোটাটা হচ্ছে 2x, তাহলে এবি আর বিসির অনুপাত কত হবে? 2:1 দাঁড়াবে। তাহলে আমরা বলতে পারি যে এসি সরলরেখাটা বি বিন্দুতে, এসি সরলরেখাটা বি বিন্দুতে 2:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। ওকে, তাহলে বি বিন্দু স্থানাঙ্ককে আমরা কিভাবে বলবো? দেখ, এবি ইজ টু বিসি, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 1, এটা mn। তাহলে দেখ mx2 মানে হচ্ছে কত? 2 ইন্টু, বল, কথাটা একটু আসতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা ওটাই, একদম একদমই তাই। তার মানে এইখানে কি m ইন্টু x2, ঠিক আছে, mটা তো 2, m 2 ইন্টু x2, x2 মানে 2 ইন্টু 5 হয়ে গেল, mx2 মাইনাস nx1, n হচ্ছে 1, 1 ইন্টু x1 মানে 6 বাই m মাইনাস n, 2 মাইনাস 1 করলে আর কতই হবে? 2 মাইনাস 1 লিখে রাখি। আর x y স্থানাঙ্কটা কি হবে? m মানে 2 ইন্টু x y2, এই সরি 2 ইন্টু y2, y2 মানে মাইনাস 2, তার মানে ওটা পাবি 2 ইন্টু, লিখে মাইনাস 2 মানে মাইনাস 4 আর কি, অ্যাকচুয়ালি মাইনাস 4, ওকে, মাইনাস n y1, y1 হচ্ছে মাইনাস 7, তার মানে মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস 7 বাই 2 মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবি? এটাকে আমি এইরকমই দিচ্ছি ইকুইভ্যালেন্ট। তাহলে 5 দুগুণে 10 মাইনাস 6 মানে 4, 4 বাই 1 মানে এটা 4 পাবি, কমা এইটা দেখ ওপরে 3 পাচ্ছিস, 3 বাই 1 মানে 3 পাবি, 4,3। এইরকম করে পেতে পারিস। কেউ এইভাবেও ভাবতে পারিস, কেউ এইভাবেও ভাবতে পারিস। কিভাবে? ধর বি বিন্দু স্থানাঙ্কটা সে ধরে নিচ্ছিস, সাপোজ এইচ কমা কে ধরে নিচ্ছিস, তাহলে সি বিন্দুটা কি এইচ কমা কে আর 6,-7 এর মধ্যবিন্দু তো, তাহলে 6 প্লাস এইচ বাই 5, এই সরি বাই 2 সমান হচ্ছে 5, ঠিক আছে। তাহলে দেখ এই সমান কি পাবি? 5 দুগুণে 10 মাইনাস 6 মানে হচ্ছে 4, এই সমান পেয়ে গেলি 4। ওকে, কে কি করে পাবি? না, কে মাইনাস 7/2 ইজ ইকুয়াল টু -2, তাহলে শুধু কে সমান কি পাবি?
তাহলে এই 7টা ওইদিকে গিয়ে প্লাস হবে, আর এইখানে 2 2 এ -4, তার মানে +3। ওকে, তাহলে h, k মানে কত? এইটা 4,3। এই হচ্ছে ব্যাপার। এই বিন্দুটা এবং এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাকে a, 2b বিন্দু যে অনুপাতে বিভক্ত করে সেটা হলো। ওকে, তাহলে এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখাকে এইটা যে অনুপাতে বিভক্ত করে। আমি তো জানি না কি অনুপাতে বিভক্ত করে, তাহলে দেখ কিভাবে করব। এই ধরনের অঙ্ক ছিল পসিবলি তোদের। 3a, 0 একটা বিন্দু, সাপোজ এইখানের বিন্দুটা কত 0, 3b। এদের সংযোজক সরলরেখাকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে p বিন্দু, এটা q বিন্দু, আর এটা r বিন্দু। r বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 2b ধরে নিচ্ছি আমি। আর r বিন্দুতে এটা m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, আমি ধরে নিচ্ছি অন্তর্বিভক্ত ধরে নিচ্ছি। তাহলে কি নিয়মটা কি, mx2 মানে m × 0 মানে 0 প্লাস n × x1 মানে 3an বাই m প্লাস n, এইটা হয়ে যাবে x স্থানাঙ্ক। এই x স্থানাঙ্কটা কার সঙ্গে সমান? এর সাথে। এই বিন্দুটার x স্থানাঙ্ক তো এইটা, is equal to a। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি 3an is equal to ma প্লাস na, na কে এইদিকে নিয়ে চলে আয়, মানে na মানে an ই বলছি এখানে, an। তাহলে 2an is equal to m into a। ওকে, a বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে 2n is equal to m। তাহলে m বাই n সমান কত পাবি? 2/1। m is to n কত পাবি? 2:1। আমার দরকার তো m is to n ই। কি জানতে চেয়েছে? যে অনুপাতে বিভক্ত করে। আমি ধরে নিয়েছিলাম m is to n অনুপাতে বিভক্ত করে, তাহলে আমার বেরিয়ে গেল 2:1। তার মানে অ্যান্সার বি এরটা হচ্ছে রাইট। তাহলে এই যে দেখ, এইগুলো খুব ছোট ছোট ব্যাপার, খুবই ছোট ব্যাপার, যেগুলো আমরা অলরেডি অনেক সময় ক্লাস 9-এ বল বা ক্লাস 8-এ আমরা অলরেডি মিট করে ফেলেছি, সেইগুলোই ডিসকাস হচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে তোদেরকে কিন্তু দক্ষতা দরকার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। 16 অঙ্কটা কি বলেছে দেখ, একটা গতিশীল বিন্দুর x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ y অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণের চেয়ে 4 কম হলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ হবে। ভারী মজার কথা। তাহলে ধর আমি ধরে নিচ্ছি, আমি কি বলেছিলাম, যখন বিন্দুর সঞ্চারপথ দিয়ে থাকবে আমি ধরে নেব যে ওই গতিশীল বিন্দুটার কোনো মুহূর্তে স্থানাঙ্কটা হচ্ছে h, k। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আমার k ইউনিট। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে h ইউনিট, তাই তো? এই বরাবর h, এই বরাবর k, এইভাবেই তো আমরা একটা বিন্দুতে পৌঁছই, কারণ নিশ্চয়ই কোনো ডাউট থাকার কথা নয়। নেক্সট স্টেপ, x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। তাহলে x অক্ষ কোনটা? এইটা আমার x অক্ষ, এইটা থেকে দূরত্ব কত? বিন্দুটার দূরত্ব তো k, তার মানে 2k। y অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণের চেয়ে 4 কম, y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে h, y অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণ, তার মানে 3h, তার থেকে 4 কম -4। এইটি হয়ে গেল আমার h কে দিয়ে ইকুয়েশন, ঠিক আছে? তাহলে কে বড় জোর এক সাইডে সব নিয়ে এলো, যে 3h - 2k is equal to 4। ওকে, এইটা দাঁড়ালো আমার h কে দিয়ে ইকুয়েশন। যখন এটাকে আমি h কে রিপ্লেস করে দেবো xy দিয়ে, তাহলেই সঞ্চারপথের সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে সঞ্চারপথের সমীকরণ কি হবে? 3x - 2y is equal to 4। দ্যাট মিনস এর অপশনটা আমাদের রাইট। দেখ অঙ্কটা কত সোজা, কিন্তু যেন পড়ার পরে মাথায় ঢুকতেই যাবে না যে কি বলতে চেয়েছে, কিন্তু কিছুই নেই বিষয়টা।
এই হচ্ছে ব্যাপার। কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে খুব ভালো হয় যদি পাশে আমরা বিষয়টাকে পড়ে নিয়ে ছবিটা আঁকার চেষ্টা করি। যখন চেষ্টা করবি তোর কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে বারবার যখনই করবি, অঙ্ক স্মুথ হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। 17-18 হোক, তারপরে না হয় একটু ব্রেক নেব। নিচের কোন পাদে এই বিন্দুটি অবস্থিত? এটা প্রাইমারি লেভেলের কোশ্চেন। √5, √5 এর মান কত? √5 ইজ বিটুইন কার কার মাঝখানে? √5 2 এর থেকে বড়, কেন রুটের মধ্যে 4 থাকলে তার √2 পাবো। ওকে, বা কেউ বলতে পারে √5 ইজ বিটুইন √4 অ্যান্ড √9, তাহলে মানে √5 ইজ বিটুইন 3 অ্যান্ড 2, 2 আর 3 এর মাঝখানের মান। তার মানে কি 2 এর থেকে বড় বাট 3 এর থেকে ছোট। তাহলে 3 এর থেকে একটা ছোট সংখ্যা থেকে 3 বিয়োগ করছিস, মানে x স্থানাঙ্কটা কি পাবো? নেগেটিভ পাবো। তাহলে x স্থানাঙ্ক নেগেটিভ, সেম অ্যাজ y স্থানাঙ্ক। y স্থানাঙ্কটা কি হবে? দেখ, এটা 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় থেকে 2 বিয়োগ করছিস, তার মানে এটা পজিটিভ পাবি। x স্থানাঙ্ক নেগেটিভ, তার মানে x অক্ষ বরাবর তোকে এই দিকে আগাতে হবে, y অক্ষ বরাবর পজিটিভ দিকে আগাতে হবে। তার মানে কোন কোয়াড্রেন্টে বিন্দুটা পাবি? ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদে বিন্দুটা অবস্থিত হবে। ওকে, 18টা কি বলছে? OX আর OY লম্ব অক্ষ দুটির সাপেক্ষে একটি বিন্দুর স্থানাঙ্ক এত, নিচের কোনটি ওই বিন্দুর স্থানাঙ্ক হবে যখন, আচ্ছা, অক্ষ দুটোকে সমান্তরাল রেখে মূল বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তর করা হয়। তাহলে আমরা কি পেয়েছিলাম? x is equal to x dash plus alpha, y is equal to y dash plus beta, যেখানে আমরা আলফা বিটাতে বিন্দুকে স্থানান্তর করছিলাম। বা এর রিভার্স ইকুয়েশনও বলতে পারি যে x dash is equal to x minus alpha আর y dash is equal to y minus beta, এইভাবেও বলতে পারি। এবার এখানে কাকে কাকে দেওয়া আছে? একটা বিন্দু স্থানাঙ্ক মানে xy দেওয়া আছে, x সমান 4 দেওয়া আছে, y সমান -3 দেওয়া আছে, আলফা মানে যেই বিন্দুটা স্থানান্তর করছি, মূল বিন্দু এই বিন্দুটা স্থানান্তর করছি, মানে আলফা সমান কত পাচ্ছি? -2, বিটা সমান কত পাচ্ছি? 5। তাহলে এইগুলো পুট করে দে, নতুন x স্থানাঙ্ক y স্থানাঙ্ক বেরিয়ে যাবে। x মাইনাস আলফা মানে পাবি 4, মাইনাসে মাইনাসে +2 মানে হলো 6, আর এইখানে কি পাবি? -3 -5 মানে -8। তাহলে 6, -8 বি এর অপশনটা রাইট। বুঝতে পারছিস মানে আমাদের যে অরিজিন শিফটিং এর ম্যাটারটা আশা করি মাথায় তো এবার ঢোকার কথা। ওকে, এবার হ্যাঁ, একবার যতক্ষণ না নিজে হাতে ট্রাই করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যেন একটু অস্পষ্ট অস্পষ্ট থাকবে। দূরত্ব মানে এগুলো সিম্পল অঙ্ক। এই তিনটে বিন্দু সমরেখ হলে mn এর মান কত? দেখ, এই তিনটে বিন্দু সমরেখ মানে কি? এই তিনটে বিন্দু দিয়ে যে গঠিত ত্রিভুজ তার ক্ষেত্রফল কত হবে? 0। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি পাবো? ধর তিনটে বিন্দু যদি এই রকম জায়গায় থাকে তবেই তো একটা ত্রিভুজ গঠিত হবে, তার আমরা একটা ক্ষেত্রফল পাবো। কিন্তু তিনটে বিন্দু যদি সমরেখ হয়ে যায় সেইটা দিয়ে যদি তুই ত্রিভুজ আঁকার চেষ্টা করিস সেইখানে আর ক্ষেত্রফল কিছু তৈরি হবে? 0 ক্ষেত্রফল তৈরি হবে, 0। ওকে, এইটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে হাফ ইন্টু মডের মধ্যে
এইটাকে আমি x1 বলবো, এইটাকে বলছি x2, এইটাকে বলছি x3। তাহলে x1 ইন্টু y2 মানে 2an মাইনাস y3 মানে হচ্ছে 0 প্লাস x2 মানে কত, সরি x2 মানে an স্কোয়ার ইন্টু কি হবে 0 মাইনাস 2am প্লাস x3 মানে হচ্ছে a ইন্টু 2am মাইনাস 2an, এইটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা x1 টা কত, am স্কোয়ার আপনার দুইটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে মডের মধ্যে কি পাচ্ছিস a, আচ্ছা দেখ এখানে 2an, তার মানে এইখান থেকে পাচ্ছিস মডের মধ্যে 2a স্কোয়ার m স্কোয়ার n প্লাস এইখানের ক্যালকুলেশন করলে কি পাবি 2a স্কোয়ার n স্কোয়ার ইন্টু m প্লাস এইখানে কি পাবি 2, এটা মাইনাস আসবে, এটা মাইনাস, এখানে 2a স্কোয়ার m মাইনাস 2a স্কোয়ার n ইজ ইকুয়াল টু 0। ওকে, তো দেখ সাপোজ এই কোয়ান্টিটিটা পজিটিভ হোক নেগেটিভ হোক ইকুয়াল টু 0, ঠিক আছে। তো মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয় এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, ওতে কিছু ডাউট নেই। অতএব আমি আর মড রেখে কিছু লাভ নেই, 2 কমন হয়ে যাচ্ছে, এ স্কোয়ার কমন হয়ে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে আমার কি এম স্কোয়ার এন মাইনাস এন স্কোয়ার এম প্লাস এম প্লাস এন, সরি মাইনাস এন ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখ আমি এইখান থেকে কি কমন নিতে পারি, এম এন কমন নিলে এখানে পড়ে থাকছে এম মাইনাস এন প্লাস এখান থেকে 1 কমন হলে হচ্ছে কি এম মাইনাস এন ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখ এম এন প্লাস 1 এটা একটা ব্র্যাকেটের মধ্যে ইন্টু এম মাইনাস এন ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখ এখান থেকে দুটো কন্ডিশন আমরা পেতে পারি, এক তো হলো এম এন ইজ ইকুয়াল টু মাইনাস 1 অথবা এম ইজ ইকুয়াল টু এন। এইটা অগ্রাহ্য কেন, এম ইজ ইকুয়াল টু এন হলে এই দুটো পয়েন্ট সেম হয়ে যাবে, এই যে এই দুটো পয়েন্ট না, এই দুটো পয়েন্ট দেখ সেম হয়ে যাবে, এম আর এন যদি একই হয়, একই রকম স্ট্রাকচার, বুঝতে পারছিস। তো দেখ তার মানে আমাদের গ্রাহ্য ব্যাপার কোনটা, এম এন ইজ ইকুয়াল টু মাইনাস 1, এইটা। ওকে, নেক্সট 20 অঙ্কটা দেখ, এই যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, ফানি অঙ্ক, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, তাদের রুট হবে যেটা, সেটা করলেই হবে, দরকার নেই। আচ্ছা দেখ এই দুটো অঙ্ক তোরা একটু দেখ, ট্রাই কর। ওকে, আমি জাস্ট 1 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, তোরা একটু দেখ, তোরা, হ্যাঁ এটা আমি উত্তরটা জেনে নেব। হ্যাঁ কি বলছিস, হ্যাঁ বল। এম ইজ ইকুয়াল টু এন হলে এইটা তিনটে বিন্দু হবে না, এটা দুটো বিন্দু হয়ে যাবে বাবা। এই বিন্দুটা এ ধরে এইটাও এম আর এইটাও এম বসানো, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে তফাৎ পাবি, তাহলে এইটা একটা বিন্দু, তাহলে তিনটে বিন্দু কি করে হচ্ছে, আর দুটো বিন্দু তো এমনি সমরেখা হয়, দুটো বিন্দু অলওয়েজ সমরেখ। ওকে, তো এই জন্য ওইখানে আমরা এম ইস টু এনটাকে অগ্রাহ্য করছি। নিচের কোনটি এইটা ও এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, কিছুই নয়, এক্স স্থানাঙ্ক দুটো যোগ কর,
তাহলে এক্স স্থানাঙ্ক এখানে কত আছে এল, আর এইখানে মাইনাস এল প্লাস টু এম, দুটোই যোগ করলে পাবি শুধু টু এম বাই টু। আর কি ওয়াই স্থানাঙ্কটা কি পাবি টু এম আর এইটার যোগ, তার মানে টু এম তো বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে টু এল বাই টু। তাহলে এইটা মানেই হচ্ছে আমরা বলতে পারি কত এম ইস টু এল, এই হচ্ছে ব্যাপার, এম ইস টু এল মানে ডি এর অপশনটা। কিছু নেই, এগুলো একদম বেসিক ব্যাপার। 1, 5 আর এই বিন্দু দুটির সংযোজক রেখাংশকে পি বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত হবে, কোনটা পি বিন্দুর ভুজ কোনটা হবে, মানে এক্স স্থানাঙ্কটা কত হবে শুধু সেইটুকু জানতে চাইছি। এক্স স্থানাঙ্কের সূত্র কি হবে, এইটা তো এম আর এইটা এন, তাহলে এম এক্স টু, এইটা হচ্ছে এক্স টু, তারপরে মাইনাস এইট এন এক্স ওয়ান মানে প্লাস থ্রি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান। ওকে, 4 দুগুণে 8 আর 3 একে 3, বিন্দুতে টু ইস টু অন্তর পি বিন্দুর ভুজ কি হবে, এইটা হচ্ছে আমার 1, পি বিন্দু 1,5 আর এইটা হচ্ছে তোর -4,7 এ আর বি, এদের সংযোজক রেখাংশকে পি বিন্দু 2:1 অনুপাতে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে। তবে কোনটি পি বিন্দুর ভুজ, ভুজ মানে এক্স স্থানাঙ্ককে বোঝাচ্ছে, আর কোটি মানে ওয়াই স্থানাঙ্ককে। তাহলে দেখ 2 ইন্টু এ, তার মানে এটা -8 আর এইখানে 3 একে 3 প্লাস 3 বাই কি হবে 2 প্লাস 3 মানে 5। আচ্ছা আচ্ছা সরি, তো আমি ভাবছিলাম যে এইখানটায় কি করে কি হবে, সরি। তো এটা -5/5, -5/5 মানে -1, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 8। ওকে, 25 দেখ কি বলছে, এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ একটি বিন্দুতে এত অনুপাতে বহির্বিভক্ত হয়। ভালো কথা, তাহলে ওই বিন্দুটির কোটি কোনটা। তাহলে দেখ ছবি আঁকবি, দরকার হলে দেখবি কয়েকটা করার পরে দেখবি জিনিসটা মাথায় ঢুকছে। প্রথম বিন্দুটা কত দেয়া আছে 2, -5, দ্বিতীয় বিন্দুটা কত দেয়া আছে -3, -2। এইখানে একটা কথা বলি, কথাটা হচ্ছে এই যে ধর আমি বিন্দু আঁকছি, এইখানে কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ কাউকে টানিনি, যদি টানি তাহলে এই বিন্দুটা যেই কোয়াড্রেন্টে পড়ছে মানে যেই পাদে পড়ছে সেই পাদে আঁকতে হবে, এই বিন্দুটা যেই পাদে পড়ছে সেই পাদে আঁকতে হবে। মানে একদম পারফেক্ট ছবিটা না হলেও ওটা যেন যে এইটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে এলো, ওটি কিন্তু হবে না, ঠিক আছে। আর আদারওয়াইজ যে ক্ষেত্রে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ না টানলেও চলবে, সেক্ষেত্রে আমি টানবো না। এই হচ্ছে ব্যাপার। আমি পাশে কিছু টেনে রেখেছিলাম, যদি আমার আঁকতে হয় কোনো ছবি সুবিধা হবে চট করে, মানে এখানে আঁকা তো একটু কঠিন আর এগুলো একটু পারফেক্ট হয় আগে থেকে, ওই জন্য ড্রয়িংটা নিয়ে রেখেছি আর কি। যাই হোক, এই হচ্ছে দুটো বিন্দু। এইখানে সাপোজ আমি ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে একটা বিন্দু আছে পি, পি বিন্দুতে এই 4:2 ওই অনুপাতে হয় আর কি বহির্বিভক্ত। এইটা এরকমই ধর বি বিন্দুটা আমার এইখানে। ওকে, তার মানে অ্যাকচুয়ালি কি দেয়া আছে এপি ইজ টু পিবি বা বিপি, এইটা সমান দেওয়া আছে 4:3, এইটা সমান দেওয়া আছে 4:3। ওকে, তো এইখান থেকে আমাকে বলেছে ওই বিন্দুটার কোটি, মানে পি বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা কত হবে, এক্স স্থানাঙ্কটা চাইনি, ওয়াই স্থানাঙ্কটা কত হবে এইটা আমার কাছে জিজ্ঞাসা করছে, এইটি জানতে চাইছে। তাহলে দেখ নিয়ম কি, নিয়ম হচ্ছে 4, এইখান থেকে এই লেন্থটা আমি যদি 4 ধরি, 4 ইন্টু এইটা, তার মানে -12, 3 4 12 -12 মাইনাস 3 ইন্টু, ও সরি আমি এক্স স্থানাঙ্কটা বের করার কি করব, এম এক্স ওয়াই টু মানে -8
মাইনাস 3 ইন্টু এইটা অস্থানাঙ্কটা মানে -15 মানে মাইনাস মাইনাসে 3 5 15 বাই কি হয় m মাইনাস n মানে 4 মাইনাস 3 তাহলে আলটিমেট কি পেলাম এইখানে 7/1 7/1 ইজ ইকুয়াল টু 7 তাহলে শুধু y স্থানাঙ্কটা দেখ আমরা পাচ্ছি 7 আমার x y দুটো কি বের করার দরকার নেই কোটিটা জানতে চাই যে কোটি মানে হচ্ছে y স্থানাঙ্ক ওকে এই টার্মগুলো আবার অনেক সময় ভুলে যাই যে ভুজ কোনটা ভুজ মানে x স্থানাঙ্ক না কোটি মানে x স্থানাঙ্ক কোনটা ভুজ মানে x স্থানাঙ্ক আর কোটি হচ্ছে y স্থানাঙ্ক এই হচ্ছে ব্যাপার নেক্সট একটা ত্রিভুজের শীর্ষ তিনটে স্থানাঙ্ক এত 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 হলে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত এটা তোরাও আমি আর কি মুখে মুখে হয়ে যাবে এমন এটা খাতাতে না করতে মুখেও হয়ে যাবে সি এরটা ওকে অন্য কেউ কিছু বলবি সি এরটাই হবে একদম x স্থানাঙ্কগুলো যোগ করলে পাবি 9 তাকে 3 দিয়ে ভাগ করলে 3 y স্থানাঙ্কগুলো যোগ করলে পাবি 6 তাকে 3 দিয়ে ভাগ করলে এই বিন্দু তিনটির ত্রিভুজের ক্ষেত্রফলের সমান কোণটা হবে ঠিক আছে দেখ ওইটা আমরা যেভাবে বললাম সেইভাবেও যেমন হবে আমি আরেকটা ওয়ে বলে দিই এটা করার হ্যাঁ এটা 0,4 তাহলে 0,4 মানে এটা y অক্ষের উপর এই যে মানে বিন্দুটা দেখে চট করে কোথায় সেইটা মনে চলে আসাটাও কিন্তু এইখানে অঙ্ক করার একটা প্রয়োজনীয় শর্ত তাহলে 0,4 মানে কি y অক্ষের উপরে 4 একক x অক্ষ বরাবর 0 একক আগাচ্ছি মানে কোনো আগাচ্ছিই না কিচ্ছুই আগাচ্ছি না x অক্ষ থেকে এখান থেকে মূল বিন্দু থেকে নড়ছি না x অক্ষ বরাবর y অক্ষ বরাবর পজিটিভ 4 ইউনিট ধর এইখানে বিন্দুটা এই বিন্দুটার স্থানাঙ্ক 0,4 এগুলো যত বার করা হবে দেখা হবে তত বেশি মাথায় ঢুকবে এটা -6,0 তাহলে -6 হচ্ছে এইদিকে 6 ইউনিট আগে গেলি আর 0 মানে y অক্ষ বরাবর কোনো দিকে আগানোর দরকারই নেই এইখানে এই বিন্দুটা আর 0 0 মানে তো মূল বিন্দু এটা হচ্ছে -6,0 0 0 মানে তো মূল বিন্দুকে বোঝাচ্ছে ওকে এই যে ত্রিভুজটা এই তিনটে মিলে যে আমাদের ত্রিভুজটা হয়েছে এইটার ক্ষেত্রফল চেয়েছে তো ডেফিনেটলি এইটা হচ্ছে আমাদের এটা দেখ একটা সমকোণী ত্রিভুজ এটা 4 ইউনিট এইটা হচ্ছে কত 6 ইউনিট তাই তো এর ক্ষেত্রফলের সূত্র কি হবে হাফ এই সরি 6 ইউনিট ইউনিটটা এই দিকে আগিয়েছি -6 আগানোর নিয়মটা হচ্ছে সেই জন্য -6 দিকটা ঠিক রেখেছি বলে দিকের জন্য নেগেটিভ সাইনটা এসছে কোন দিকে আগাচ্ছি আমি মূলবিন্দু থেকে এই দিকে আগালে প্লাস এই দিকে আগালে বাট আগিয়েছি এই দূরত্বটা ডিস্টেন্সটা কত ডিস্টেন্সটা -6 কখনোই নয় ডিস্টেন্সটা হচ্ছে +6 তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু 6 ইন্টু 4 তাহলে কাটলে এখানে 3 দুগুণে 6 মানে 3 4 12 বর্গ একক হচ্ছে এইটার অ্যান্সার আসবে ওকে এইটার ক্ষেত্রে স্পেশালি ওইভাবে আমরা ভাবতে পারি বাট সবসময় হবে না সব নইলে আমাকে ওই ত্রিভুজের যে সূত্রটা হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y1 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 এইভাবে যেটা আগিয়ে যাওয়া ওইটা করতে হবে কিংবা y দিয়েও সূত্রটা করতে পারি আচ্ছা এবিসিডি আয়তক্ষেত্রের এসি কর্ণের মধ্যবিন্দু ই ঠিক আছে আগে একটা এবিসিডি আয়তক্ষেত্র আঁকি এবিসিডি আমার হলো আয়তক্ষেত্র এটা এ বলছি এটাকে বি বলছি এটাকে সি বলছি এটাকে ডি বলছি বলছে এসি কর্ণের মধ্যবিন্দু এটা হলো আমার এসি কর্ণ এর মধ্যবিন্দু হচ্ছে ই ওকে নো প্রবলেম এ ও ই বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে ঠিক আছে এটা চেঞ্জ করি এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত 7, -8
আর ই বিন্দু স্থানাঙ্ক কত দেয়া আছে 2, -2। তবে নিচের কোনটা সি বিন্দু স্থানাঙ্ক কি আছে কেউ এইটাকে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এসি ইজ টু ইসি কেউ এইভাবেও ভাবতে পারে যে 2:1 বহির্বিভক্ত হচ্ছে সি বিন্দু। আচ্ছা কত এসছে বল সি এর অ্যান্সারটা এইভাবেও কেউ ভাবতে পারে আর আদারওয়াইজ কেউ এইটা ডি এরটা আচ্ছা ডি এরটা ঠিক আছে তো কেউ হ্যাঁ এইভাবেও ভাবতে পারে আর আদারওয়াইজ কেউ এইটাকে এইচ কে ধরে নিতে পারে অনেকগুলো অঙ্ক হয়েছে ওকে তো এইটি হচ্ছে ব্যাপারটা ও তো করেছে তোরাও করে দেখে নিবি যে এটাই অ্যান্সার আসবে এক স্থানাঙ্কটাই হিসাব করে নে না তাহলে কত হবে 2 × 2 মানে 2 দুগুণে এটা আসবে 4 আচ্ছা 1 × 7 মানে -7/2 - 1 2 - 1 তার মানে কত আসবে -3 এই মিলে গেল এরকম করলেই আসবে আর কি ওয়াই স্থানাঙ্কটাও ঠিক একইভাবে করে নেবে শর্ট কোশ্চেন দিয়েছে দেখেছিস 30টা শর্ট কোশ্চেন আছে মেনলি আমি এই চ্যাপ্টারটাই যেটা বলবো যে এই তো আজকে যে কটা অঙ্ক হয়েছে বা যেটুকু থিওরেম হয়েছে সেটুকু তোরা দেখলি এর প্যারালালি নতুন অঙ্ক পারলে কিছু করিস যদি না করতে যার ইচ্ছে করে না অনেক ছেলে মেয়ে থাকে তারা বড় ভালো ছেলে মেয়ে তাদের অঙ্ক করতে ইচ্ছেই করে না মানে কোনোদিন অঙ্ক করতে ইচ্ছে করে না একটাও অঙ্ক খাতায় করবে না আর কি তাদের জন্য একটু বলবো তারা একটু এই উদাহরণগুলো তারা করবি উদাহরণগুলো অন্তত দেখিস কি বলেছে অঙ্কটা পড়ে বোঝার চেষ্টা করিস কিভাবে সলিউশন করেছে দেখার চেষ্টা করিস ওতেও কিছুটা কাজ হবে আর যে করতে পারবি উদাহরণগুলো সেও দেখবি সেও সব উদাহরণগুলো দেখিস যতটা পারবি আর কি এনাফ এই চ্যাপ্টারের উদাহরণগুলো দেখলেই এনাফ মানে আমি বলতে চাইছি যে এটা তো আর পরীক্ষায় আসবে না কিন্তু উদাহরণ দেখলেই তোর কনসেপ্ট যতটা দরকার ততটাই তৈরি হয়ে যাবে নেক্সট আর যদি আর একটু আগ্রহী হোস তাহলে যে এই 2 নাম্বারের যে কোশ্চেন গুলো আছে সেইগুলো একটু নিজে করার চেষ্টা করবি ব্যাস এইটুকু করলেই হবে ওকে কেটে গেল নাকি না আছে কিসের টুংটাং আওয়াজ হচ্ছে ইয়ে কেটে গেছে শুভদীপ তো এই হচ্ছে ব্যাপার এইভাবে বিষয়টাকে করলেই হবে আর কিছু দরকার নেই এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কেউ করাই না তবু আমি একটুখানি আলোচনা করে দিই দেখা যাচ্ছে না আচ্ছা প্রেজেন্ট ইয়ে কোথায় গেল শুভদীপ আবার বেরিয়ে গেল মেনলি এটাই আচ্ছা আরো এক দুটো করাই তো এই তিনটে বিন্দুর উৎপন্ন তুই বুঝে হ্যাঁ এইটার তো আর ওইভাবে বের করতে পারবো না তাহলে কি করে করবি তাহলে দেখ আমি হাফ ইন্টু মডের মধ্যে আমি এইখানে লিখে নিচ্ছি 3 ইন্টু ব্র্যাকেট প্লাস 5 ইন্টু ব্র্যাকেট প্লাস 2 ইন্টু ব্র্যাকেট তাহলে 3 ইন্টু কি হবে এইখানে এই দুটোর গুণফল এই দুটোর বিয়োগফল 4 - 2 4 - 2 আচ্ছা 5 ইন্টু কি হবে 2 আর এই 2 এর বিয়োগফল 2 - 2 আর 2 ইন্টু কি হবে এই 2 ইন্টু তার মানে এইখানে হবে 2 - 4 2 - 4 মড শেষ তাহলে পেয়ে গেলি ক্ষেত্রফলটা তাহলে এইখানে 2 3 দুগুণে এটা পাবি 6 এইখানে 0 লেখার দরকার নেই এইখানে পাচ্ছিস -2 তার মানে -4 ওকে তার মানে 6 - 4 মানে 2 ইউনিট তার মানে 2 ইন্টু হাফ মানে 1 ইউনিট পাবি আর কি সরি স্কয়ার ইউনিট 1 বর্গ একক এই হচ্ছে ব্যাপার নেক্সট xy সমতলে এমন ভাবে একটি গতিশীল xy সমতলে এমন ভাবে গতিশীল যে আচ্ছা একটি বিন্দু সরি আমার ওই লাইন এটাই পড়া হয়নি একটি বিন্দু xy সমতলে এমন ভাবে গতিশীল যে মূল বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই 3 একক তাহলে বিন্দুটা
গতিশীল কোন পথে সমীকরণ হবে। দেখ, তোকে এই অঙ্কটা কেউ কোনোদিন অঙ্ক করেনি, সেও করতে পারবে। কেমন? কেউ মাঠে গরু চড়তে দেখেছিস? তোদের মধ্যে অনেকেই দেখে থাকবি, গ্রামের ছেলে বা হচ্ছে যারা আরামবাগেও আছিস তারাও গ্রাম তো কাছেই, দেখতে পারিস। এইখানে ধর গরুর একটা সে বলে গোজাল বা গোজ, ঠিক আছে, ওটা গেড়ে দেয়া থাকে, বাঁশের একটি গোজ, ওই মুগুর দিয়ে ঠুকে 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 মাঠে বেঁধে দেয়, নাহলে তো গরু চারদিকে ছুটবে। আর একটা দড়ি থাকে। গরু কি করে, গরু এইখানের সব ঘাসগুলো খেতে 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 এতটা গেল, দিয়ে ঘুরতে 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 এরকম গোল করে জায়গা দেখবি করে। তার মানে কি, এই গরু যেইখানে এই দিকে যাচ্ছে, সে তো আর এই এই যে আমি ধরে নিচ্ছি যে 3 একক, সে 3 এককের বেশি যেতে পারছে না। আবার এইখানে যাচ্ছে মানে এইদিকেও 3 একক, এইদিকে যখন যাচ্ছে 3 একক, এইদিকে যখন যাচ্ছে 3 একক, তাহলে গরু ঘুরছে এই বরাবর। বা ছোটবেলায় আরেকটা খেলা হতো, তোরা খেলেছিস কিনা জানি না, আমরা খেলতাম, ওই গামছা নিয়ে নিতাম, গামছার একটা ধারেতে একটা ভারী কিছু ওই বল কিংবা ছোট আলু ওরকম বেঁধে নিতাম, বেঁধে নিয়ে মাথার ওপরে চাগিয়ে ওই পায়ে পায়ে করে ঘোরাতাম। তাহলে কি ওইটা ওই দেখবি বৃত্তাকার শেপে ঘুরবে। তোরা কল্পনা কর ব্যাপারটা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সব সময় কি আমার যে হাতটা যেখান থেকে ঘুরছে, হাতটা যেখানটায় ধরে আছি সেইটাকে ধর মূলবিন্দু, সেইখান থেকে যে ঘুরছে আলুটা যেখানটায় ঘুরছে সেইটাই হচ্ছে ওই বিন্দুটার সঞ্চার পথ। তার মানে কি বৃত্ত হবে। দেখ, উইদাউট এনি মানে ক্যালকুলেশন আমরা কিন্তু এটা বাস্তব ধারণা থেকেও বলতে পারি। কিন্তু অঙ্কের ক্ষেত্রে তো আর ওইভাবে আলু ঘুরিয়ে হবে না, যে আমি আলু ঘুরিয়ে পেয়েছি এরকম। তখন কিভাবে করব না, আমি কি বলেছিলাম যে কোনো বিন্দুর যখন সঞ্চার পথ আমরা বের করব, তাকে কি ধরে নেব, যে ওই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, বলেছিলাম। নেক্সট স্টেপ হচ্ছে কি, কন্ডিশন দেওয়া আছে মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে মূল বিন্দু থেকে এইচ কে বিন্দুর দূরত্ব কি, রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইটা 3 একক মানে ইকুয়াল টু 3। রুটটা যদি ওটাস বোথ সাইডে স্কোয়ার করে নে, এসওবিএস স্কোয়ারিং অন বোথ সাইড, তাহলে কি হবে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার করে দিলে হবে 3 3 9। তারপরের স্টেপ কি বলেছিলাম, এইচ কে কে এক্স ওয়াই দিয়ে রিপ্লেস কর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এইটি হয়ে গেল ইকুয়েশন, সমীকরণ। ঠিক আছে, এইভাবে আমরা সঞ্চার পথের ইকুয়েশন ক্যালকুলেট করি। ওকে, নেক্সট আর কি দেখাবো বলছি, এটাও দেখাই। এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলোর স্থানাঙ্ক অক্ষ দুটোর সমান্তরাল। বেশ, তার মধ্যে বলেছে বি আর ডি শীর্ষ দুটো স্থানাঙ্ক 7, হ্যাঁ বল। বলছিলাম আজ কটা পর্যন্ত পড়াবে? এই তো ছেড়ে দেবো, আর হয়তো এই অঙ্কটাই হয়তো লাস্ট, এইটা কি আর একটা হয়তো যদি দেখায়। 9টা থেকে আমার একটা পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটাই লাস্ট করে দিচ্ছি, দেখে না। ঠিক আছে, ঠিক আছে। এবিসিডি বিন্দু দুটো স্থানাঙ্ক কত কত বলে দিয়েছে। বি আর ডি বিন্দু স্থানাঙ্ক 7,3 আর 2,6। তাহলে দেখ 7,3 মানে এইদিকে 7 একক, এইদিকে এইখানে হচ্ছে পাবি 7,3, আর একটু এইখানটায় নিচেটাই হবে হয়তো, এইখানটায় এইটা হচ্ছে 7,3। 2,6 এইদিকে 2 একক, এইদিকে 6 একক, 6 একক মানে এইখানে প্রায় পারফেক্ট ছবিটা আঁকার চেষ্টা করছি, তাহলে কি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হবে। এইবার এইটা হচ্ছে দুটো শীর্ষবিন্দু, এইটা হচ্ছে একটা বি আর একটা ডি, এইটা হচ্ছে বি, এইটা ডি, তাহলে এইটা হচ্ছে বি, এইটা ডি। বাহুগুলো কি বলেছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল মানে একটা বাহু এই দিকে যাবে, একটা বাহু এই দিকে যাবে, তাহলে অন্য বাহুগুলো নিশ্চয়ই এইরকম হবে। ঠিক আছে, তাহলে এইখানে নিশ্চয়ই এ হবে, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এখন আমাকে বলছে এ আর সি শীর্ষবিন্দু দুটোর স্থানাঙ্ক নির্ণয় করতে। তো কিভাবে আমি করতে পারি, দেখ বিষয়টা কিছুই নয়,
এইটাকে বাড়া, এক্স অক্ষ পর্যন্ত ছেদ করুক। ওকে, এইটাকেও বাড়িয়ে নে, এইগুলোকে যোগ করে দিচ্ছি। ডি বিন্দুটাই যখন গেছিস, তাহলে এইখান থেকে এক্স অক্ষ বরাবর এতটা আগেইছিস তো, তার মানে এটা নিশ্চয়ই 2 ইউনিট ছিল, তাই ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক 2 হয়েছে। আবার দেখ, সি যখন এই বি বিন্দুতে আমরা গেছি, পৌঁছেছি, এক্স স্থানাঙ্কটা কত? 7 ইউনিট, তার মানে এইখান থেকে এতটা হচ্ছে 7 ইউনিট। 7 ইউনিট, এই হচ্ছে ব্যাপার, 7 ইউনিট। আমি আগে লিখে নিচ্ছি সব। আবার ধর, এই যে বি বিন্দুটার ওয়াই স্থানাঙ্কটা 3 ইউনিট, তাহলে মানে এইখান থেকে এতটা কত? 3 ইউনিট, এতটা হচ্ছে 3 ইউনিট, তার মানে এই লেন্থটা আমার কত? 3 ইউনিট। আবার ধর, এই যে এইখান থেকে এতটা হাইটটা, এর ওয়াই স্থানাঙ্ক বা এই লেন্থটাকে আমি কি বলতে পারি? 6 ইউনিট। 6 ইউনিট। তাহলে এই এ বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? এই দিকে আমি আসছি 2 একক, এই দিকে যাচ্ছি 3 একক, মানে 2,3। আবার সি বিন্দুটা স্থানাঙ্ক কি? এইখান থেকে সি বিন্দুকে যেতে গেলে আমাকে প্রথমে এইখান থেকে এতটা 7 একক আসতে হবে, এইদিকে 6 একক যেতে হবে, তার মানে 7,6। কিছুই নয়, শুধুমাত্র ফিগারটা ড্র করার উপরেই ছবি মানে অ্যান্সারটা বেরিয়ে আসছে, আর কিছুটি নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবারও বললাম, যেইভাবে পড়তে বললাম ওইভাবে সবাই দেখ। প্রথমটা একটু দেখ, আমি আবার সবাইকে মানে রিকোয়েস্ট করছি, তোদেরকে বলতে পারিস যে তোরা এই তো শুরু হচ্ছে এই জায়গাটা, খুব ইন্টারেস্টিং জায়গা, ভালো লাগবে। এর এক্সটেনশন, এইটা কনসেপ্টটা এখন ভালো হলে এর এক্সটেনশন আছে ক্লাস 12-এ। সেই জন্য সকলকে বলবো যে একটু অন্তত কষ্ট করে ওই জায়গা যেমন ভাবে দেখতে বললাম ওইভাবে দেখ, তাহলেই হবে, আর কিছু দরকার নেই।